হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। পড়াশুনো জোর কদমে চলছে। তো হ্যাঁ, আজকে আমরা এখানে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমরা প্রতি মাসে করে থাকি, তারই মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে আমরা এসেছি। আমরা এখানে দুটো পার্টে কারেন্ট অ্যাফেয়ার্সটা করব, 1 থেকে 15 তারিখ এবং 16 থেকে 31 তারিখ, যেটা আমরা রেগুলার বেসিস করে থাকি। শুরু করার আগে একটা কথা প্রত্যেককে বলে নিতে চাই, হ্যাঁ হয়তো এই মাসে একটু দিতে দেরি হয়ে গেল, নেক্সট মান্থ থেকে অবশ্যই এটা খেয়াল রাখবো যাতে এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। চলো তাহলে দেরি না করে আমরা শুরু করি মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তো মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান শট যেটা আমরা এখানে করব 2024-এ, যেখানে আমরা 1 মে থেকে 15 মে পর্যন্ত ইনফরমেশন আমরা আজকে এখানে এই পার্টের মধ্যে দেখব। 1 মে থেকে 15 মে পর্যন্ত যে যে টপিক বা প্যারামিটারে আমরা দেখব, আমরা ইম্পর্টেন্ট ডেটস, থিম, অ্যাওয়ার্ডস, অ্যাপয়েন্টমেন্ট, বুকস অ্যান্ড অথর, স্পোর্টস, এক্সারসাইজ অপারেশন, ডেথ, গভর্নমেন্ট স্কিম, এছাড়া ইন্ডিয়ান রেলের ওপরে যদি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে থাকে সেটা, এবং মিসলেনিয়াস ইনফরমেশন আমরা এখানে করব। তো প্রথমেই আমরা আলোচনা করব কি না ইম্পর্টেন্ট ডেট। তো দেখো, প্রথম যে ডেটটা আছে তারিখটা কি না 1 মে। কি উদযাপন করা হয় না ইন্টারন্যাশনাল লেবার ডে। প্রসঙ্গক্রমে তোমাকে একটু মনে রাখতে হবে কি না ইন্টারন্যাশনাল লেবার ইন্টারন্যাশনাল লেবার ডে এটা উদযাপন করে কারা না ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটা কিনা প্রতিষ্ঠা কবে 1919-এ এটা প্রতিষ্ঠা। যার হেডকোয়ার্টার কোথায় না হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। আবার একটু মনে রাখতে হবে এই যে সালটা, এই সালটা 1919 সাল। এই সালেই ঘটে গেছিল কি না একটা মর্মান্তিক ঘটনা ভারতবর্ষের রেসপেক্টে। কি হয়েছিল না জালিয়ানওয়ালা বাগ, মনে আছে তো জালিয়ানওয়ালা বাগ। তো 2024-এ দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে যদি বলা হয় এই জালিয়ানওয়ালা বাগ তাদের কত বছর উদযাপন করছে, তখন মনে রাখবে এবারেরটা হচ্ছে 105তম অ্যানিভার্সারি উদযাপন করছে 2024-এ। তো টপিকে ফিরে আসি, ইন্টারন্যাশনাল লেবার ডে এটা উদযাপন করা হয় কত তারিখে না প্রত্যেক বছর মনে রাখবো 1 মে দিনটা উদযাপন করা হয়। 2 তারিখটা উদযাপন করা হয় কি না ওয়ার্ল্ড টুনা ডে, অর্থাৎ এক ধরনের বলতে পারো মাছ, যেটা কিনা আস্তে আস্তে কমে আসছে পৃথিবী পক্ষে। তো তাকে দিয়েই বলতে পারো একটা অ্যাওয়ারনেস হিসেবে দিনটা উদযাপন করা হয়। নেক্সট নাম্বার 3-এ কি আছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, এটা হচ্ছে 3 তারিখ আমরা উদযাপন করি। 7 তারিখটা উদযাপন করি আমরা ওয়ার্ল্ড অ্যাজমা বা অ্যাস্থমা ডে। 8 তারিখ আমরা উদযাপন করছি কিনা ওয়ার্ল্ড রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট ডে। প্রসঙ্গক্রমে মনে রাখতে হবে এটার ফাউন্ডার কে, রেড ক্রসের যদি বলা হয় ফাউন্ডার কে তখন আমরা কি বলবো না হেনরি ডুনান্ট, তিনি কিনা এটার প্রতিষ্ঠা করেছিলেন। কে রেড ক্রসের ফাউন্ডারের নাম পরীক্ষায় দেয়, সেক্ষেত্রে মনে রাখবো কি না হেনরি ডুনান্ট, যিনি কিনা এই রেড ক্রস প্রতিষ্ঠা করেছিলেন। চলে আসো 8 তারিখ, 8 তারিখ উদযাপন করি আমরা ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে। 11 তারিখটা দুরকম ভাবে উদযাপন করা হয় কি না, একটা হচ্ছে কি না ন্যাশনাল টেকনোলজি ডে, আরেকটা হচ্ছে কি না ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে। তো ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে রেসপেক্টে মনে রাখবে ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে। ওকে, এটা আমরা উদযাপন করি, এবারের তারিখটা ছিল কত না 11 মে। তো অ্যাকচুয়ালি এই যে তারিখটা পড়েছে অ্যাকচুয়ালি আমরা উদযাপন করি কি না সেকেন্ড স্যাটারডে অফ মে। এটা একবার উদযাপন করি, আরেকবার হচ্ছে কি না সেকেন্ড স্যাটারডে অফ অক্টোবর। বছরে দুবার ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে উদযাপন করা হয়। যদিও 2024-এ তারিখটা পড়েছে হচ্ছে 11ই মে, বাট অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা হচ্ছে কি না সেকেন্ড স্যাটারডে অফ মে আমরা উদযাপন করি কি না ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে। আচ্ছা, আরেকটা ছিল কি না ন্যাশনাল টেকনোলজি ডে, এটাও আমরা উদযাপন করি কবে ন্যাশনাল টেকনোলজি ডে। ন্যাশনাল টেকনোলজি ডে এটা আমরা উদযাপন করি কবে বলছে না 11ই মে, এটাও আমাদের হচ্ছে 11th মে। এবার এই যে দিনটা, এই দিনটা উদযাপন করার পিছনে ইতিহাসটা যদি আমরা দেখি, তাহলে এই দিনটা উদযাপন করার পিছনের ইতিহাসটা হচ্ছে 1998 অপারেশন শক্তি। অপারেশন শক্তি মনে আছে তো, যেটাকে আমরা বলি কি না পোখরান টেস্ট, পোখরান ব্লাস্ট যেটা করেছিলাম আমরা, মানে নিউক্লিয়ার টেস্ট আমরা করেছিলাম। সেই নিউক্লিয়ার টেস্টটা সাকসেসফুলি করেছিলাম।
আর প্রথমবার যখন আমরা করে থাকি নিউক্লিয়ার টেস্ট 1974-এ, যে অপারেশনটার নাম ছিল স্মাইলিং বুদ্ধা, সেটা করার পরে পরেই ভারতের ওপর কিনা বাদ বাকি দেশগুলো কি করে না নজরদারি করতে শুরু করে। তো তাদের নজরদারিকে এড়িয়ে আমাদের টেকনোলজির হেল্প যদি আমরা না পেতাম তাহলে কখনোই কিন্তু আমরা এই টেস্ট সাকসেসফুলি করতে পারতাম না। তাই আমাদের টেকনোলজি সাকসেসফুলি সেই নজরদারি এড়িয়ে এটা করতে পেরেছিল বলে এই দিনটা আমরা তাদেরকে উৎসর্গ করি কি হিসেবে না ন্যাশনাল টেকনোলজি ডে হিসেবে, মনে রাখবে। আচ্ছা 12 তারিখটা দেখো কি বলেছে, ইন্টারন্যাশনাল নার্স ডে। 12 তারিখ এটাও ইম্পর্টেন্ট, এর রেসপেক্টে কি মনে রাখতে হবে, 12 মে কি বলেছে না ইন্টারন্যাশনাল নার্স ডে। ইন্টারন্যাশনাল নার্স ডে যদি বলা হয় কাকে স্মরণ করে তখন আমরা কি বলবো না ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ওকে, ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে স্মরণ করে। এনার আবার একটা ডাক নাম আছে, এটাও পরীক্ষায় দিয়ে থাকে। নিক নেমটা কি বলা হয় না লেডি উইথ দ্য ল্যাম্প, এটা হচ্ছে তার ডাক নাম, এটা দিয়েও পরীক্ষার প্রশ্ন দিয়ে থাকে। লেডি উইথ দ্য ল্যাম্প এটা হচ্ছে তার ডাক নাম, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যার জন্মদিনটা আমরা উদযাপন করি প্রত্যেক বছর 12ই মে অ্যাজ ইন্টারন্যাশনাল নার্স ডে। চলে আসো 17 তারিখটা কি বলেছে, 17 তারিখ হচ্ছে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে। তাহলে এখানে আমরা 1 থেকে 17 তারিখের মধ্যে গুরুত্বপূর্ণ তারিখগুলো আলোচনা করলাম। এরপর আমরা চলে যাব পরের পার্টটা। নেক্সট যদি আমরা দেখি কি আছে না 18 তারিখ। 18 তারিখ কি বলেছে, ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে। এখান থেকে শুধু যদি আমি এইডস কথাটা এটা যদি তুলি তাহলে এইডস ডেটা কবে উদযাপন করি, প্রথমত এটা মনে রাখতে হবে 1 ডিসেম্বর প্রতি বছর এটা আমরা উদযাপন করি। আর ভারতবর্ষে একমাত্র এইডস রিসার্চ ইনস্টিটিউটটা কোথায় আছে সেক্ষেত্রে মনে রাখবো এটা রয়েছে কোথায় না পুনেতে। আর এখানে দেওয়া আছে কি না ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে, এটা আমরা উদযাপন করি কবে না 18ই মে। 20 তারিখটা আমরা উদযাপন করি কি হিসাবে, বিশ্ব মৌমাছি দিবস বা যাকে আমরা বলছি ওয়ার্ল্ড বি ডে। 21 তারিখটা দুরকম ভাবে উদযাপন করা হয়, একদিকে হচ্ছে ইন্টারন্যাশনাল টি ডে, আরেকদিকে হচ্ছে অ্যান্টি টেররিজম ডে। প্রসঙ্গক্রমে মনে রাখবে 21 মে এটা আমরা উদযাপন করছি কি হিসেবে না অ্যান্টি টেররিজম ডে। তো এই দিনটাকে আমরা যার স্মরণে উদযাপন করি, কার স্মরণে না ডেথ অ্যানিভার্সারি অফ রাজীব গান্ধী, রাইট। রাজীব গান্ধীকে দিয়ে রাজীব গান্ধীর মরণোত্তর দিবস হচ্ছে 21 মে, যেটাকে আমরা উদযাপন করি অ্যান্টি টেররিজম ডে। প্রসঙ্গক্রমে আরেকটু মনে রাখতে হবে, তাহলে রাজীব গান্ধীর যদি বলা হয় বার্থ অ্যানিভার্সারিটা কি হিসেবে উদযাপন করা হয়, রাজীব গান্ধী বার্থ অ্যানিভার্সারি তারিখটা কবে না 20 আগস্ট, 20 আগস্ট এটা মনে রাখতে হবে। আর এই দিনটা উদযাপন করা হয় কি হিসেবে না সদ্ভাবনা দিবস হিসেবে। হলো রাজীব গান্ধী প্রসঙ্গক্রমে মনে রাখবে ইনি মারা গেছিলেন 1991, ডেথ হয়েছিল কবে না 1991। ইনি ভারতবর্ষে প্রাইম মিনিস্টার ছিলেন, পিএম ছিলেন কি না 1984 থেকে 1989 পর্যন্ত। 1984 সাল আর 1984-এ ইনি প্রাইম মিনিস্টার হন। তারপরে না ইন্দিরা গান্ধীর ডেথ যদি আমরা দেখি, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে বলতে পারো ইনি ভারতের প্রাইম মিনিস্টার হয়েছিলেন, রাইট। সালটা খেয়াল রাখবে, 1984-এ প্রাইম মিনিস্টার, 1984 থেকে 89 পর্যন্ত প্রাইম মিনিস্টার ছিলেন। তারপর ইনি মারা গেলেন 1991-এ একটা ইলেকশন প্রচারে বেরিয়ে কি না মানব বোমার আঘাতে বলতে পারো ইনি মারা যান। এনার মৃত্যুদিনটা আমরা অ্যান্টি টেররিজম ডে হিসেবে উদযাপন করি বা যেটাকে আমরা বলি কি না অ্যান্টি টেররিজম ডে, রাইট। আর জন্মদিনটা মনে রাখতে হবে, জন্মদিনটা আমরা উদযাপন করি কবে না জন্মদিনটা আমরা উদযাপন করি হচ্ছে কি না 20 আগস্ট কি হিসেবে না সদ্ভাবনা দিবস হিসেবে। 20 আগস্ট সদ্ভাবনা দিবস হিসেবে আমরা দিনটা উদযাপন করে থাকি। চলে আসো পরেরটা, নেক্সট ডেট যদি আমরা দেখি কি আছে। 22 তারিখ আর কি উদযাপন করি আমরা না ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি।
23 তারিখটা আমরা উদযাপন করি না ওয়ার্ল্ড টার্টেল ডে বা বিশ্ব কচ্ছপ দিবস। 28 তারিখটা আমরা উদযাপন করি কি হিসেবে না ওয়ার্ল্ড হাঙ্গার ডে বা বিশ্ব ক্ষুধা দিবস। 29 তারিখটা আমরা উদযাপন করি কি হিসেবে ইন্টারন্যাশনাল ডে অফ ইউএন পিস কিপার্স। 30 তারিখটা আমরা উদযাপন করি কি হিসেবে না ইন্টারন্যাশনাল ডে অফ পোট্যাটো। আর 31 তারিখটা আমরা উদযাপন করি কি হিসেবে না ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে। তো ভারতবর্ষে এই মুহূর্তে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডের ক্যাম্পেনের অ্যাম্বাসেডর কাকে করা হয়েছে সেক্ষেত্রে মনে রাখবে পি.ভি. সিন্ধু। প্রত্যেকে চেনো নামটা, পি.ভি. সিন্ধুকে করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর ইন্টারন্যাশনাল পটেটো ডে 30 মে উদযাপন করা হয় ভারতবর্ষের রেসপেক্টে। মনে রাখবে পটেটো রিসার্চ ইনস্টিটিউটটা কোথায় আছে যদি বলে সেক্ষেত্রে মনে রাখবো কি না সিমলা। ওকে, এটা একটু ভালো করে মনে রাখতে হবে। তাহলে এই ছিল আমাদের ইম্পর্টেন্ট ডেট। আশা করি ইম্পর্টেন্ট ডেট মে মাসে কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়নি। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই এখানে দেওয়া আছে এবং তার সঙ্গে যে সাপোর্টিং ইনফরমেশনগুলো মনে রাখতে হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হলো। চলে আসো ডেটের পরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট থিম। 1 থেকে 31 তারিখ অর্থাৎ গোটা মাসের গুরুত্বপূর্ণ থিমগুলো কি কি আছে আমরা এক ঝলকে দেখে নেব। পরন্তু এই থিম বোঝার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, যে থিমগুলো ছোট তার উপরে বেশি ফোকাস করবে সেগুলো দিয়েই পরীক্ষায় দেয়, আর যে থিমগুলো অনেকটা বড় সেগুলো ডেটটা দিয়ে পরীক্ষায় জিজ্ঞেস করে যে এই থিমটা পার্টিকুলারলি এই কারণে উদযাপন করা হয়, যে তারিখটা আমরা উদযাপন করি তারিখটা কত, পড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব। চলো ইম্পর্টেন্ট থিমের রেসপেক্টে প্রথমেই যদি আমরা দেখি 1 মে এটা আমরা উদযাপন করছি ইন্টারন্যাশনাল লেবার ডে। এবারে থিম কি আছে, এম্পাওয়ারিং ওয়ার্কার্স, বিল্ডিং রিসাইলেন্ট অ্যান্ড ইনক্লুসিভ ওয়ার্কপ্লেস। 3 মে আমরা উদযাপন করলাম কি না প্রেস ফ্রিডম ডে হিসেবে। এবারে থিম ছিল এ প্রেস ফর দ্য প্ল্যানেট, জার্নালিজম ইন দ্য ফেস অফ এনভায়রনমেন্টাল ক্রাইসিস। 7 তারিখটা আমরা উদযাপন করলাম ওয়ার্ল্ড অ্যাজমা বা অ্যাস্থমা ডে। এবারে থিম ছিল অ্যাস্থমা এডুকেশন এম্পাওয়ার। 8 তারিখ আমরা উদযাপন করলাম ওয়ার্ল্ড রেড ক্রস ডে। এবারে থিম ছিল আই গিভ উইথ জয় অ্যান্ড দ্য জয় আই গিভ ইজ আ রিওয়ার্ড। 8 তারিখ আমরা আরেকভাবে উদযাপন করলাম ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে। এবারে থিম ছিল এম্পাওয়ারিং লাইভস, এমব্রেসিং প্রগ্রেস আর ইকুইটেবল অ্যান্ড অ্যাক্সেসিবল থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট ফর অল। আর 11 তারিখটা আমরা উদযাপন করলাম কি না ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে। এবারে থিম কি ছিল প্রোটেক্ট ইনসেক্ট, প্রোটেক্ট বার্ড। তাহলে এখান থেকে অবশ্যই যে থিমগুলো মনে রাখবে তার মধ্যে এটা প্রোটেক্ট ইনসেক্ট, প্রোটেক্ট বার্ড তোমাকে জিজ্ঞেস করবে ইজ দ্য থিম অফ, তখন 4টে ডেজ বলে দেবে, সেখান থেকে তোমার আনসার হচ্ছে ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে। তোমাকে মনে রাখতে হবে অ্যাস্থমা এডুকেশন এম্পাওয়ার, এটা হচ্ছে এবারে কি না ওয়ার্ল্ড অ্যাস্থমা ডের থিম। তোমাকে মনে রাখতে হবে আই গিভ উইথ জয় অ্যান্ড দ্য জয় আই গিভ ইজ আ রিওয়ার্ড, এটা হচ্ছে ওয়ার্ল্ড রেড ক্রস ডের থিম। তাহলে বাকি যে থিমগুলো পড়ে থাকলো এখান থেকে পরীক্ষার প্রশ্ন কি জিজ্ঞেস করবে, পরীক্ষার প্রশ্ন বলবে এম্পাওয়ারিং ওয়ার্কার, বিল্ডিং রিসাইলেন্ট অ্যান্ড ইনক্লুসিভ ওয়ার্কপ্লেস ইজ আ থিম অফ ওয়ার্ল্ড বা ইন্টারন্যাশনাল লেবার ডে উইচ ওয়াজ অবজার্ভ অন, তখন 4টে ডেট বলে দেবে, সেখান থেকে তোমাকে আনসারটা করতে হবে 1 মে। তাহলে বোঝা গেল বড় থিমের রেসপেক্টে ডেটটা ভালো করে মনে রাখবে, আর ছোটর ক্ষেত্রে থিমগুলো বিশেষ করে মনে রাখবে। ছোট ছোট থিম দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়, তাই যেগুলোকে দাগিয়ে দিচ্ছি ওয়েটেজটা তার উপর বেশি দেবে, পড়বে সবকটাই, ওয়েটেজটা তার উপর একটু বেশি দেবে। চলে আসো নেক্সট 12 তারিখ আমরা উদযাপন করি কি হিসেবে ইন্টারন্যাশনাল নার্স ডে। এবারে থিম কি ছিল আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, দ্য ইকোনমিক পাওয়ার অফ কেয়ার। 17 তারিখ হচ্ছে ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে। এবারে থিমটা ছিল মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট, লিভ লঙ্গার। 17 তারিখটা আমরা আরেকভাবে উদযাপন করি ডিজিটাল ইনোভেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। 18 তারিখটা আমরা উদযাপন করি ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে, যার থিমটা হচ্ছে মিউজিয়াম ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ। 20 তারিখটা আমরা উদযাপন করলাম ওয়ার্ল্ড বি ডে, এবারে থিম হচ্ছে বি এঙ্গেজ উইথ ইউথ। আচ্ছা 20 তারিখটা আমরা আরেকভাবে উদযাপন করলাম ওয়ার্ল্ড মেট্রোলজি ডে, যার থিমটা হচ্ছে সাস্টেনেবিলিটি। তাহলে এখানে আমাকে থিম মনে রাখতে হবে সাস্টেনেবিলিটি, যেটা কিনা ওয়ার্ল্ড মেট্রোলজির থিম, তারপর বি এঙ্গেজ উইথ ইউথ, এটা হচ্ছে ওয়ার্ল্ড বি ডে থিম। নেক্সট ওয়ান মনে রাখতে হবে কি না মিউজিয়াম ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ, এটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে থিম। এই তিনটে অতি অবশ্যই কিন্তু মনে রাখতে হবে এবারের রেসপেক্টে। আর তার সঙ্গে কি না
আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, দ্য ইকোনমিক পাওয়ার অফ কেয়ার। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল নার্সেস ডে থিম। তাহলে এই চারটে থিম এই স্লাইড থেকে অতি অবশ্যই মনে রাখতে হবে। তাহলে 12 থেকে 20 তারিখের পরে নেক্সট আমরা থিম দেখব কি না 22 থেকে 31 তারিখ পর্যন্ত। যেখানে 22 তারিখ প্রথমে উদযাপন করা হয় ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি, যার থিমটা হচ্ছে বি পার্ট অফ দ্য প্ল্যান। 25 তারিখটা দুরকম ভাবে উদযাপন হচ্ছে, একদিকে ইন্টারন্যাশনাল ডে অফ মিসিং চিলড্রেন, যার থিমটা হচ্ছে মিসিং ড্রিম, আরেকদিকে হচ্ছে ওয়ার্ল্ড ফুটবল ডে, যার থিমটা হচ্ছে স্পোর্টস ফর দ্য প্রমোশন অফ পিসফুল অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটি। 28 তারিখটা উদযাপন হচ্ছে ওয়ার্ল্ড হাঙ্গার ডে, যার থিমটা হচ্ছে কি না থ্রাইভিং মাদার্স থ্রাইভিং ওয়ার্ল্ড। 29 তারিখটা উদযাপন হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ইউএন পিস কিপার্স, যার থিম হচ্ছে ফিট ফর দ্য ফিউচার বিল্ডিং বেটার টুগেদার। 31 তারিখটা হচ্ছে নো টোব্যাকো ডে, যার থিমটা হচ্ছে কি না প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম টোব্যাকো ইন্ডাস্ট্রি ইন্টারফারেন্স। এখান থেকে যেটা মনে রাখতে হবে অতি অবশ্যই ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে থিমটা কি এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। নেক্সট ওয়ান চলে আসো বি পার্ট অফ দ্য প্ল্যান, যেটা বায়োলজিক্যাল ডাইভার্সিটি ডে থিম। এছাড়া অবশ্যই যেটা মনে রাখবো কি না ওয়ার্ল্ড হাঙ্গার ডে থিমটা কি না থ্রাইভিং মাদার থ্রাইভিং ওয়ার্ল্ড। আর এখান থেকে খুব গুরুত্ব দিয়ে মনে রাখবে এই প্রথমবার ইউনাইটেড নেশন উদযাপন করছে ওয়ার্ল্ড ফুটবল ডে। এটা একটা নতুন তারিখ, তোমাকে এখান থেকে তারিখটা দিয়েই কিন্তু প্রশ্ন হবে যে কত তারিখে এটা উদযাপন করা হচ্ছে, তখন মনে রাখবে 25 মে। এছাড়াও মিসিং ড্রিমস, এটা কিনা ইন্টারন্যাশনাল ডে অফ মিসিং চিলড্রেন এর থিম এবারে উদযাপন করা হচ্ছে কবে, সেটা হচ্ছে 25 মে, ডেটটা ইম্পর্টেন্ট। ফিট ফর দ্য ফিউচার বেটার টুগেদার বিল্ডিং বেটার টুগেদার ইজ এ থিম অফ ইন্টারন্যাশনাল ডে অফ ইউএন পিস কিপার্স। এক্ষেত্রেও ডেটটা ইম্পর্টেন্ট, তোমাকে মনে রাখবে, জিজ্ঞেস করবে যে ইউএন ইন্টারন্যাশনাল ডে অফ পিস কিপার্স কবে উদযাপন করা হয়, সেক্ষেত্রে মনে রাখবে 29 মে। আর 31 তারিখটা আমরা ডেটটা সবাই জানি ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে। এখানে ডেটটাও গুরুত্বপূর্ণ, এখানে থিমটাও গুরুত্বপূর্ণ, দুটোই মনে রাখতে হবে। ডেট জিজ্ঞেস করলে 31 মে, আর থিমটা কি না প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম টোব্যাকো ইন্ডাস্ট্রি ইন্টারফারেন্স। ক্লিয়ার? তাহলে আমাদের ইম্পর্টেন্ট থিমস ইম্পর্টেন্ট ডেট কমপ্লিট হলো। এরপর আমরা চলে যাব কি না পুরস্কার, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স এর রেসপেক্টে মে মাসের প্রথম ভাগে গুরুত্বপূর্ণ পুরস্কার কি কি আছে দেখে নাও। দেখো খুব ইম্পর্টেন্ট, একদম পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। কি তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024 পুরস্কারটা কে পেল? এক কথায় মনে রাখবে কি না অলোক শুক্লা। তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজের আরেক নাম কি, তুমি কি বলবে না গ্রিন নোবেল প্রাইজ। ওকে, গ্রিন অস্কার আর গ্রিন নোবেল দুটো কিন্তু আলাদা, আমরা পরের ভাগেই দেখব। গ্রিন অস্কারও একজন পেয়েছেন ভারতীয়, আমরা তার নামটাও দেখব, বাট এখানে কনসেন্ট্রেট করবে কি আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024 কে পেল? অলোক শুক্লা। পরিচয় কি? ইনি হচ্ছেন ছত্তিশগড় বাঁচাও আন্দোলনের অন্যতম কনভেনার এবং কি না হাসদেও অরণ্য বাঁচাও সংঘর্ষ সমিতির একজন ফাউন্ডিং মেম্বার, যাকে এই পুরস্কারে সম্মানিত করা হলো। পুরস্কারটার নাম গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ। পুরস্কারটা দেয় কারা? গোল্ডম্যান এনভায়রনমেন্টাল ফাউন্ডেশন পুরস্কারটা দেয়। এবারেরটা কততম এডিশন ছিল? এবারেরটা হচ্ছে 35তম এডিশন ছিল। ক্লিয়ার? তাহলে কি বললাম, আমাকে জিজ্ঞেস করবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ড 2024 পুরস্কারটা কাকে দেওয়া হলো? অলোক শুক্লা। এনার পরিচয় কি না ইনি হচ্ছেন ছত্তিশগড় বাঁচাও আন্দোলনের অন্যতম কনভেনার। ক্লিয়ার? আর এই পুরস্কারটার আরেক নাম কি না গ্রিন নোবেল প্রাইজ। চলে আসো পরেরটা। এবার দেখো এই যে পুরস্কারটা, এই পুরস্কারটাকে বলা হয় গ্রিন অস্কার। তাহলে কোন পুরস্কারটার আরেক নাম গ্রিন অস্কার? তখন মনে রাখবে হুইটলে গোল্ড অ্যাওয়ার্ডের আরেক নাম হচ্ছে গ্রিন অস্কার। এবারে এই পুরস্কারটা কাকে দেওয়া হলো? ডক্টর পূর্ণিমা দেবী বর্মন, যাকে এই পুরস্কারটা দেওয়া হলো। পরিচয় কি? ইনি হচ্ছেন একজন ওয়াইল্ড লাইফ বায়োলজিস্ট। কোন স্টেট থেকে বিলং করেন? না আসাম। তো এই পুরস্কারটা অর্থাৎ কি না হুইটলে গোল্ড অ্যাওয়ার্ড 2024, যাকে আরেকভাবে বলা হয় গ্রিন অস্কার, এটা কারা দিয়ে থাকে না হুইটলে ফান্ড ফর নেচারের তরফ থেকে পুরস্কারটা দেওয়া হয়। এবছর দেওয়া হলো আসামের একজন ওয়াইল্ড লাইফ বায়োলজিস্ট, যার নাম ডক্টর পূর্ণিমা বর্মন। কেন দেওয়া হয়েছে না বলতে পারো আসামের একটা এনডেঞ্জার স্পিসিস, যাকে লোকালি কি নামে ডাকা হয় না হারগিলা, তো তাকে সংরক্ষণের জন্য ইনি যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপকে কুর্নিশ জানাতেই এই পুরস্কারটা তাকে দেওয়া হচ্ছে। তাহলে আবারও বলছি
গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজের আরেক নাম কি যদি জিজ্ঞেস করে তখন এটার আরেক নাম গ্রিন নোবেল প্রাইজ। আর আমাকে যদি বলা হয় ওয়েটলে গোল্ড অ্যাওয়ার্ডের আরেক নাম কি, তখন আমি বলবো এই পুরস্কারটাকে বলা হয় গ্রিন অস্কার। দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না, দুটো একই টাইপের নাম। আর এই যে দুটো পয়েন্ট আমরা দেখলাম, এই দুটো পয়েন্টের মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় আসার প্রবাবিলিটি হাই। তার কারণ পিএসসি সবসময় এনভায়রনমেন্টাল ওরিয়েন্টেড একটা না একটা প্রশ্ন রাখে। তোমাকে পরীক্ষায় তুমি যদি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ঘেটে থাকো তাহলে দেখবে নর্মদা বাঁচাও আন্দোলন নিয়ে প্রশ্ন আছে, কিয়োটো প্রোটোকল নিয়ে প্রশ্ন আছে, বা ধরো এই ওয়েটলে অ্যাওয়ার্ড, বা ধরো তোমার কি বলে গ্রিন অস্কার, এগুলো দিয়ে পরীক্ষার প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাসপেক্টে জিজ্ঞেস করে। ওয়াইল্ড লাইফ কনজারভেশন নিয়ে তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কত সালে প্রতিষ্ঠা হয়েছে, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, এই সমস্ত দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন করে। মানে এনভায়রনমেন্ট ওরিয়েন্টেড একটা না একটা প্রশ্ন তোমার পরীক্ষায় থাকবেই, এবং ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ যে কোনো পরীক্ষায় কিন্তু দিতেই পারে। তাই খুব ভালো করে কিন্তু এই দুটো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব ভালো করে মনে রাখবে, যেটা পরীক্ষায় আসার মতো। চলে যাও নেক্সট প্যারামিটার। ফার্স্ট পার্ট মে মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে একটাই বইয়ের নাম মনে রাখবো, বইটার নাম কি? জাস্ট আ মার্সিনারি, নোটস ফ্রম মাই লাইফ অ্যান্ড কেরিয়ার। কার লেখা? না, ডি সুব্বারাও, আরবিআই এর প্রাক্তন গভর্নর ডি সুব্বারাও এর লেখা নতুন বই। বইটার নাম জাস্ট আ মেশিনারি, নোটস ফ্রম মাই লাইফ অ্যান্ড কেরিয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অতি অবশ্যই কিন্তু এটা পড়ে রাখতে হবে। চলে আসো অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্টের রেসপেক্টে প্রথম অ্যাপয়েন্টমেন্টটা কি আছে না, সলোমন আইল্যান্ড। সলোমন আইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে যাকে বেছে নেওয়া হলো তার নাম কি? জেরেমিয়া মানেলে। কি নাম বললাম? জেরেমিয়া মানেলে। এনার পরিচয় কি না, ইনি হচ্ছেন ফর্মার ফরেন মিনিস্টার অফ সলোমন আইল্যান্ড, অর্থাৎ সলোমন আইল্যান্ডের বা দ্বীপপুঞ্জের বলতে পারো প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইনি ছিলেন। তাকেই বলতে পারো নতুন প্রাইম মিনিস্টার হিসেবে সম্প্রতি অ্যাপয়েন্টেড করা হলো। নেক্সট অ্যাপয়েন্টমেন্ট যদি আমরা দেখি কিনা অতনু চক্রবর্তী, যাকে কিনা রিঅ্যাপয়েন্টেড করা হলো অ্যাজ আ পার্ট টাইম চেয়ারম্যান অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অফ এইচডিএফসি ব্যাংক। এই লাইনটা মনে রাখবে, তাহলেই হবে। ম্যাক্সিমাম ভেতরের ইনফরমেশন না মনে রাখলেও চলবে। গল্পটা কি আছে না, অতনু চক্রবর্তীকে রিঅ্যাপয়েন্ট করা হলো কোথায় না, এইচডিএফসি ব্যাংকে। কোন পোস্টে? অ্যাজ আ পার্ট টাইম চেয়ারম্যান অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে আগামী 3 বছরের জন্য, অর্থাৎ 5ই মে 2024 থেকে 4 মে 2027 পর্যন্ত বলতে পারো ইনি এই পোস্টে থাকবেন। নামটা কি? অতনু চক্রবর্তী। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি আছে এটা না, নিউ ভাইস চিফ, নিউ ভাইস চিফ অফ নেভি স্টাফ, বা এক কথায় বলতে গেলে ইন্ডিয়ান নেভির উপপ্রধান। নতুন উপপ্রধান কাকে করা হলো না, ভাইস অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন, যাকে সম্প্রতি ভারতের নতুন নেভির উপপ্রধান করা হয়েছে। তার কারণ, আচ্ছা ইনি কার জায়গায় এলেন? ইনি বলতে পারো দীনেশ কুমার ত্রিপাঠীর জায়গায় এলেন। এনাকে সম্প্রতি কোন পোস্টটা দেওয়া হয়েছে? ইনি বলতে পারো বর্তমানে চিফ অফ নেভি এই পোস্টে উত্তীর্ণ হয়েছেন, তাই তার পোস্টটা ভ্যাকেন্ট ছিল। তো সেখানেই সম্প্রতি ভাইস চিফ অফ নেভি হিসেবে যাকে আনা হলো তার নাম হচ্ছে কিনা ভাইস অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন। এনার পরিচয়টা কি? ইনি হচ্ছেন বলতে পারো ইন্ডিয়ান নেভিতে যোগদান করেন 1 জুলাই 1987 অ্যাজ এ কমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্পেশালিস্ট হিসেবে। এছাড়াও ইনি অতি বিশিষ্ট সেবা মেডেল এবং বিশিষ্ট সেবা মেডেলেও সম্মানিত হয়েছেন। তাহলে আমাকে পিএসসি জিজ্ঞেস করতে পারে দুটো প্রশ্ন, এক ভারতীয় নেভির বর্তমান প্রধানকে আর ভারতীয় নেভির বর্তমান উপপ্রধানকে। দুটো আনসারই আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। চলে আসো নেক্সট, প্রেসিডেন্ট অফ রিপাবলিক অফ পানামা। তাহলে পানামার নতুন প্রেসিডেন্ট করা হলো। আমরা দেখলাম সম্প্রতি 2024-এ পানামাতে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হলো। সেখানে 34% অফ টোটাল ভোট, টোটাল ভোটের 34% ভোট পেয়ে সম্প্রতি জোসে রাউল মুলিনো 64 বছর বয়সী তিনি পানামার নতুন কি না প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হলেন। ইনি একটা সময় পানামার কি ছিলেন না, মিনিস্টার অফ পাবলিক সিকিউরিটিতে ইনি অ্যাপয়েন্টেড ছিলেন। তিনি বলতে পারো পানামার নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হলেন। তার টার্মটা বলতে পারো সিঙ্গেল 5 ইয়ার টার্মটা স্টার্ট হচ্ছে 1 জুলাই 2024 থেকে। চলে আসুন নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি বলেছে দেখো, ইউনিসেফের তরফ থেকে, ইউনিসেফ ইন্ডিয়ার তরফ থেকে সম্প্রতি করিনা কাপুর খানকে তাদের ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে সিলেক্টেড করা হলো। তাহলে আমরা দেখতে পাবো এবার থেকে করিনা কাপুর খান
ইজ দ্য ন্যাশনাল অ্যাম্বাসেডর অফ ইউনিসেফ ইন্ডিয়া। এটা কিন্তু পার্টিকুলারলি ইন্ডিয়ার রেসপেক্টে, মাথায় রাখবে, গ্লোবালি নয়। তাহলে ইউনিসেফ ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাম্বাসেডর কাকে করা হলো? করিনা কাপুর খান, যিনি কিনা এর আগে ইউনিসেফের সঙ্গে যুক্ত ছিলেন 2014 সাল থেকে। ইনি 2014 সাল থেকে বলতে পারো ইউনিসেফের যে সমস্ত ক্যাম্পেইনগুলো আছে, অর্থাৎ গার্লস এডুকেশন ক্যাম্পেইন, মানে নারী শিক্ষা, এছাড়া ইমিউনাইজেশন অর্থাৎ টিকাকরণ, এছাড়া হ্যাশট্যাগ এভরি চাইল্ড ক্যাম্পেইন বা প্রতিটি শিশুর বলতে পারো যে অধিকার, এই সমস্ত কিছু যে ইউনিসেফের যে সমস্ত ক্যাম্পেইন, এই প্রত্যেকটার সঙ্গেই যুক্ত ছিলেন। বিশেষ করে কোভিড-19 প্যান্ডেমিকেও বলতে পারো ইউনিসেফের হয়ে ইনি লাগাতার প্রচার করে এসছেন। তো সেই করিনা কাপুর খানকেই বলতে পারো সম্প্রতি ভারতবর্ষের ন্যাশনাল সেলিব্রিটি অ্যাম্বাসেডর করলো কে না? ইউনিসেফ ইন্ডিয়া। চলে আসো নেক্সট, পরের গল্পটা কি আছে রাশিয়াকে নিয়ে। তা আমরা জানি রাশিয়ায় ভ্লাদিমির পুতিন, যে কিনা তার ফিফথ টার্ম কমপ্লিট করে কি না 6th টার্ম অ্যাজ এ প্রেসিডেন্ট স্টার্ট করেছে। আর প্রেসিডেন্ট হওয়ার পরেই ইনি প্রাইম মিনিস্টার হিসেবে যাকে রিঅ্যাপয়েন্টেড বা রিইলেক্টেড করলেন, তার নামটা কি? নাম হচ্ছে মিখাইল মিশুস্তিন। তাহলে মিখাইল মিশুস্তিনকে বলতে পারো রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিযুক্ত করলো কে না? ভ্লাদিমির পুতিন। তা পুতিন নিজস্ব টার্ম যদি আমরা দেখি, তাহলে সে তার 5th টার্ম কমপ্লিট করে 6th টার্ম স্টার্ট করলো, এবং তার পরেই রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে রিইলেক্টেড করলো বা রিঅ্যাপয়েন্টেড করলো কাকে? তখন মনে রাখবো মিখাইল মিশুটিনকে। চলে আসো নেক্সট পরেরটা। তাহলে অ্যাপয়েন্টমেন্ট আমাদের হয়ে গেল। তাহলে পরের সেগমেন্টটা হচ্ছে কিনা কোনো অ্যাপ বা পোর্টাল বা কোনো স্কিম কোনো গভর্নমেন্টের আছে কিনা, সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু আছে কিনা, বা কোনো রাজ্য সরকারের আছে কিনা। তা আমরা জানি মে মাসে ম্যাক্সিমাম টাইমই বলতে পারো ভোট পর্ব চলেছে। সেই রেসপেক্টে প্রথম পার্টের মধ্যে তেমন কোনো গুরুত্বপূর্ণ স্কিম আমাদের নেই, তাই এটা নট অ্যাপ্লিকেবল বা শর্ট ফর্ম এনএ করে দেওয়া আছে। চলে আসো নেক্সট, তাহলে স্পোর্টস আপডেট কি আছে আমরা দেখে নেব। তো স্পোর্টস আপডেটের মধ্যে প্রথম খবরটাই কি না, ইন্ডিয়ান সুপার লিগ 2023-24। আমাকে জিজ্ঞেস করবে চ্যাম্পিয়ন কে? চ্যাম্পিয়ন মুম্বাই সিটি। কাদের হারিয়ে না? মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়েছে 3-1 গোলে। ফাইনালটা হয়েছিল কোথায় না? আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গন অর্থাৎ সল্টলেক স্টেডিয়াম কলকাতায় ফাইনালটা হয়েছিল। তো এবারের এডিশনটা হচ্ছে 10th এডিশন। এক কথায় মনে রাখতে গেলে এবারে আইএসএল অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ 2023-24 চ্যাম্পিয়ন কি হলো? মুম্বাই সিটি। মাথায় রাখবে মুম্বাই সিটি এর আগেও 2020-21 সেশনটাও জিতেছিল। কাদের এগেনস্টে? অ্যাটলেটিকো ডে কলকাতা মোহনবাগানের এগেনস্টে। এটা তাদের বলতে পারো মুম্বাই সিটির এটা হচ্ছে তাদের দ্বিতীয় খেতাব, সেকেন্ড আইএসএল টাইটেল। নেক্সট ওয়ান, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের আন্ডারে ওয়ার্ল্ড জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হতে চলেছে 2025-এ। প্রশ্ন, এটা আয়োজন করছে হোস্টিং কান্ট্রি কে না? ইন্ডিয়া এর আগে 2008-এ বলতে পারো ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল কোথায়? পুনে মহারাষ্ট্রতে। এটা বলতে পারো সেকেন্ড টাইম আয়োজন করছে কোথায় না? গুয়াহাটি আসাম। তাহলে এবারেরটা কোথায় হচ্ছে? গুয়াহাটি আসাম। এর আগেরটা কোথায় হয়েছিল না? 2008-এ এটা হয়েছিল কোথায়? মহারাষ্ট্রের পুনেতে। তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারে যে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025টা কোন দেশ আয়োজন করছে? ইন্ডিয়ার মধ্যে এটা কোথায় হচ্ছে? গুয়াহাটি আসাম। চলে আসুন নেক্সট ওয়ান, থমাস কাপ অ্যান্ড উবের কাপ। প্রথমত পরীক্ষায় প্রশ্ন আসে এই দুটোই কোন খেলার সঙ্গে যুক্ত? তো দুটোই আমরা জানি কি না? ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। এবার পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনটা ছেলেদের কোনটা মেয়েদের, এটা আমরা সবাই জানি, এটা নিয়ে বলার কিছু নেই। মজার ব্যাপার, এই দুটো টুর্নামেন্টই এবারে জিতলো যে দেশটার নাম হচ্ছে চায়না। আর কাদেরকে হারিয়ে জিতলো? দুটো ক্ষেত্রেই হচ্ছে কি না? ইন্দোনেশিয়াকে হারিয়ে জিতলো। দেখো কি বলেছে, বলছে থমাস কাপ 2024 এটা জিতলো কারা না? চায়নার মেন্স টিম, যারা কিনা বলতে পারো এটা জিতলো। কাদের হারিয়ে জিতলো? সেক্ষেত্রে মনে রাখবে ইন্দোনেশিয়া মেন্স টিমকে তারা হারালো। আর এটা হচ্ছে চায়নার 11তম থমাস কাপ টাইটেল হলো। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে থমাস কাপটা কারা খেলে থাকে, তাহলে মনে রাখবে এটা ছেলেদের টুর্নামেন্ট। চলে আসো নেক্সট, পরেরটা কি আছে না? চায়নাস ওম্যান টিম। তাহলে চীনের মহিলা বাহিনী যারা কিনা জিতলো উবের কাপ 2024 কাদেরকে হারিয়ে? ইন্দোনেশিয়াকে হারিয়ে। তাহলে এখান থেকে মনে রাখবো উবের কাপটা কারা খেলে থাকে, তখন মনে রাখবে মহিলাদের টুর্নামেন্ট হচ্ছে এটা।
কারা জিতলো? চায়না। কাদেরকে হারিয়ে? ইন্দোনেশিয়াকে হারিয়েছে। এবং এটা বলতে পারো চায়নার 16তম উবের কাপ খেতাব। তাহলে দুটো ক্ষেত্রেই কারা জিতলো? না চায়না জিতলো। দুটো ক্ষেত্রেই কাদেরকে হারিয়ে জিতলো? ইন্দোনেশিয়াকে হারিয়ে জিতলো। থমাস কাপ এবং উবের কাপ দুটোই হচ্ছে ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। আমরা জানি থমাস কাপটা ছেলেদের টুর্নামেন্ট আর উবের কাপটা হচ্ছে মেয়েদের টুর্নামেন্ট। চলে আসো নেক্সট, মিয়ামি গ্র্যান্ড প্রিক্স 2024 কে জিতলো? না বলতে পারো ল্যান্ডো নরিস। এটা গ্র্যান্ড প্রিক্স মানে ফর্মুলা 1 টুর্নামেন্ট, মিয়ামিতে হয়েছে তাই এটা মিয়ামি গ্র্যান্ড প্রিক্স। ওকে, ল্যান্ডো নরিস জিতেছে। কোন ক্লাবের হয়ে খেলে? তখন মনে রাখবে ম্যাকলারেনের হয়ে খেলে। এটাই বলতে পারো তার কেরিয়ারের প্রথম ফর্মুলা 1 রেস উইন। কাকে হারিয়ে? না ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যাক্স ভার্স্টেপেনকে বলতে পারো হারিয়ে এই প্রথম বলতে পারো ফর্মুলা 1 খেতাব জিতে নিল কে? ল্যান্ডো নরিস। কে? তিনি কোন দলের হয়ে পারফর্ম করেন? সেক্ষেত্রে মনে রাখবে ম্যাকলারেনের হয়ে পারফর্ম করেন। চলে আসো নেক্সট, কি বলেছে? না কোকা কোলা ইন্ডিয়া অ্যানাউন্স ফার্স্ট এভার পার্টনারশিপ উইথ হকি ইন্ডিয়া ফর ন্যাশনাল ওম্যান হকি লিগ। তাহলে এই প্রথমবার কোকা কোলা ইন্ডিয়া যে কিনা পার্টনারশিপ করছে কার সাথে? না হকি ইন্ডিয়ার সাথে বলতে পারো পার্টনারশিপ করছে। কিসের জন্য? ফর ন্যাশনাল ওম্যানস হকি লিগের জন্য। ওকে, উদ্দেশ্য কি এই পার্টনারশিপে? যদি বলো উদ্দেশ্য কি, না টু ইমপ্রুভ ওমেন্স হকি by addressing essential elements such as offering specialized coaching, training equipment, nutritional support, and the organizations of campus and competition to foster growth. তাহলে মহিলাদের হকিকে ডেভেলপমেন্ট করাই বলতে পারো এটার অন্যতম উদ্দেশ্য, যার মধ্যে অবশ্যই মহিলাদেরকে স্পেশালাইজ কোচিং করানো, ট্রেনিং ইকুইপমেন্ট সাপ্লাই করা, নিউট্রিশনাল সাপোর্ট দেওয়া এবং অর্গানাইজেশন করা বিভিন্ন ধরনের ক্যাম্পের, এছাড়া বলতে পারো কি না কম্পিটিশন তৈরি করাই বলতে পারো এই এটার অন্যতম অবজেক্টিভ। আর এই অবজেক্টিভকে সামনে রেখে কোকা কোলা ইন্ডিয়া ফাউন্ডেশনের তরফ থেকে প্রথমবার পার্টনারশিপ করছে হকি ইন্ডিয়ার সাথে, যাতে ন্যাশনাল ওমেন্স হকি লিগ 2024-25 তারা, যেটা কিনা ইনঅগ্রাল টুর্নামেন্ট, তারা এই টুর্নামেন্টটা স্পন্সর করবে। চলে আসো নেক্সট, পরেরটা কি আছে? না ম্যাগনাস কার্লসেন। আচ্ছা, এক এক করে মনে রাখবে। ম্যাগনাস কার্লসেন পরীক্ষায় জিজ্ঞেস করে কোন খেলার সঙ্গে যুক্ত? চেস। কোন দেশের প্লেয়ার ইনি? তখন হচ্ছে নরওয়ে। এটা গেল। এবার আসো এই টুর্নামেন্টের নাম কি? না সুপারবেট পোল্যান্ড র্যাপিড অ্যান্ড ব্লিডস টুর্নামেন্ট। ওকে, এটা কি টুর্নামেন্ট? মাথায় রাখবে যে এটা একটা ওয়ার্ল্ড চেস ট্যুরের একটা অংশ বা পার্ট, যার নাম হচ্ছে 2024 সুপারওয়েট পোল্যান্ড র্যাপিড অ্যান্ড ব্লিডস। এবারে চ্যাম্পিয়ন কি হলো? ম্যাগনাস কার্লসেন, যে কিনা 5 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং এই মুহূর্তে ওয়ার্ল্ডের 1 নম্বর চেস প্লেয়ার। এই টুর্নামেন্টটা কোথায় হলো? পোল্যান্ডের ওয়ারশতে হলো। 7 থেকে 12 মে পর্যন্ত টুর্নামেন্টটা হয়েছিল। তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারে যে 2024-এ সুপারবেট পোল্যান্ড র্যাপিড অ্যান্ড ব্লিডস চ্যাম্পিয়ন কি হলো? ম্যাগনাস কার্লসেন। আমাকে জিজ্ঞেস করতে পারে যে এই মুহূর্তে পৃথিবীর 1 নম্বর চেস প্লেয়ারটার নাম কি? ম্যাগনাস কার্লসেন। তোমাকে বলতে পারে এই মুহূর্তে পৃথিবীর 1 নম্বর চেস প্লেয়ার যার নাম ম্যাগনাস কার্লসেন, ইনি কোন কান্ট্রি থেকে বিলং করেন? সেক্ষেত্রে তুমি বলবে তিনি নরওয়ে থেকে বিলং করেন। চলে আসো ফেমাস ডেথ। ফেমাস ডেথের মধ্যে এখানে কি দেওয়া আছে? না সালাম বিন রাজাক। এক কথায় মনে রাখবে এনার পরিচয় কি? ইনি একজন বিখ্যাত উর্দু লরিয়েট। ওকে, উর্দু লিটারেচারের সঙ্গে যুক্ত একজন বিখ্যাত পার্সোনালিটি, সম্প্রতি মারা গেছেন। এবং 2004 সালে যিনি কিনা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন, তার অন্যতম লিটারেসি ক্রিয়েশনের মধ্যে কি কি আছে? না নঙ্গি দোপহর কা সিপাহী, এছাড়া মুহাব্বির, এছাড়া জিন্দেগি আফসানা নেহি। ইনি 2004 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান তার উর্দু শর্ট স্টোরি কালেকশনের জন্য, যার নামটা ছিল কি না শিকস্তা বাটন কে দরমিয়ান। এটা হচ্ছে তার কালেকশন অফ শর্ট স্টোরি। সম্প্রতি মারা গেছেন 83 বছর বয়সে, যার জন্ম হয়েছিল মহারাষ্ট্রের পানভেলে 1941-এ, যেটা রয়েছে কি না রায়গড় ডিস্ট্রিক্টে। সম্প্রতি মারা গেছেন, তাই নিউজে এসছেন। আচ্ছা, এখানে মনে রাখার আরেকটা জিনিস কি না, তার ছদ্মনাম বা পেন নেমটা ছিল সালাম বিন রাজাক, আর অরিজিনাল নামটা হচ্ছে কি না শেখ আব্দুস সালাম আব্দুর রাজাক। এটা হচ্ছে তার পুরো নাম। তাহলে ছদ্মনামটা হচ্ছে সালাম বিন রাজাক আর পুরো নামটা হচ্ছে শেখ আব্দুস সালাম আব্দুর রাজাক। সম্প্রতি মারা গেলেন। উর্দু লিটারেচারের একটা নক্ষত্র পতন বলতে পারো হলো, যার নাম সালাম বিন রাজাক। চলে আসো মিলিটারি এক্সারসাইজ বা অপারেশন,
যার মধ্যে প্রথমটা আমরা কি দেখব, এক্সারসাইজ গগন স্ট্রাইক 2। এক্সারসাইজ গগন স্ট্রাইক 2 এটা ইন্ডিয়ান আর্মি, ওয়েস্টার্ন কমান্ড এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে এটা হয়েছে। এটা একটা 3 দিন ব্যাপী বলতে পারো যৌথ সামরিক মহড়া। এটা পাঞ্জাবের মাল্টিপল লোকেশনে মহড়াটা হয়েছিল। আর এই মহড়াটাকে রিভিউ করার জন্য উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিহার, যার পরিচয় কি, ইনি হচ্ছেন কি না জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অফ ওয়েস্টার্ন কমান্ড। তা ভারতের কি না কমান্ডিং ইন চিফ অফ ওয়েস্টার্ন কমান্ড জেনারেল অফিসার, যার নাম মনোজ কুমার কাটিয়ার, যে কিনা বলতে পারো এই এক্সারসাইজটা রিভিউ করার জন্য এখানে উপস্থিত ছিলেন। এটা একটা 3 দিনের মহড়া, জয়েন্টলি করলো ইন্ডিয়ান আর্মি এবং বলতে পারো ইন্ডিয়ান এয়ারফোর্স। এটা পাঞ্জাবের বিভিন্ন জায়গায় এটা হয়েছে। চলে আসো নেক্সট, এক্সারসাইজ শক্তি 2024। আমাকে সিম্পল মনে রাখতে হবে কোন দুটো দেশের মধ্যে হলো, ইন্ডিয়া ফ্রান্স। ইন্ডিয়া ফ্রান্সের মধ্যে এটা একটা যৌথ সামরিক মহড়া, যেটা স্টার্ট হয়েছিল 13ই মে থেকে, হয়েছে 26শে মে পর্যন্ত। কোথায় হয়েছে, উমরই। উমরই জায়গাটা কোথায় আছে, মেঘালয়। তাহলে আমাকে জিজ্ঞেস করবে এক্সারসাইজ শক্তি 2024 কোন দুটো দেশের মধ্যে হয়েছে, এক কথায় উত্তর দেব ইন্ডিয়া আর ফ্রান্সের মধ্যে হয়েছে। চলে আসুন নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবারের পরীক্ষায় আসার মতো একটা এক্সারসাইজ, অপারেশন, যার নাম কি, অপারেশন বাম্বি বাকেট। তো প্রথমত বলে রাখি বাম্বি বাকেটের কনসেপ্টটা কি না, বিশাল বড় বড় বলতে পারো বাকেট বা ঝুড়ি, এই ঝুড়ি হেলিকপ্টারে করে দড়ি দিয়ে কি না নিচে ফেলে দেওয়া হয় এবং সেখানে জল তুলে কি না যেখানে দরকার সেখানে দেওয়া হয়। তো এই ধরনের বাম্বি বাকেট অপারেশনটা আমরা দেখতে পেলাম সম্প্রতি উত্তরাখণ্ডে যখন ফরেস্ট ফায়ার হলো, সেই ফরেস্ট ফায়ারকে নেভানোর জন্য ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে এটা কন্ডাক্ট করা হয়েছিল। তাহলে মনে রাখবো কারা কন্ডাক্ট করেছে, ইন্ডিয়ান এয়ারফোর্স করেছে। অপারেশনটার নাম বাম্বি বাকেট। কোথায় করেছে, উত্তরাখণ্ডে করেছে। উত্তরাখণ্ড গভর্নমেন্টের সঙ্গে বলতে পারো ইন কোলাবোরেশন এটা করা হয়েছে, যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্স ব্যবহার করেছে তাদের MI-17V5 হেলিকপ্টার, যাতে কিনা উত্তরাখণ্ডের নৈনিতালে যে ফরেস্ট ফায়ার লেগেছিল সেটাকে আটকানো যায়। এবং এই হেলিকপ্টারে করে নিয়ার অ্যাবাউট প্রায় 44,600 লিটার জল বলতে পারো এই ফরেস্ট ফায়ারকে আটকানোর জন্য ব্যবহার করেছে ইন্ডিয়ান এয়ারফোর্স। অবশ্যই মনে রাখবে বাম্বি বাকেট অপারেশনটা কোথায় হয়েছে, উত্তরাখণ্ড। কারা করেছে, ইন্ডিয়ান এয়ারফোর্স এটা কন্ডাক্ট করেছে। চলে আসবো আমাদের লাস্ট সেগমেন্ট, মে মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে লাস্ট সেগমেন্ট, যেটা হচ্ছে আমাদের মিসলেনিয়াস। চলো মিসলেনিয়াসের প্রথম গল্পটা কি দেখে নি। তো মিসলেনিয়াসের প্রথম গল্পটা হচ্ছে নাকি না ভারতের প্রথম ট্রান্সশিপমেন্ট পোর্ট। ট্রান্সশিপমেন্টের কনসেপ্টটা কি না, যেখানে বলতে পারো বিভিন্ন বিদেশি জাহাজ বা কার্গো শিপ এসে দাঁড়ায়, যেখানে কন্টেনার লোডিং আনলোডিং করা হয়, তাকে আমরা বলি ট্রান্সশিপমেন্ট পোর্ট। বিভিন্ন দেশের কার্গো শিপগুলো যেখানে খালি হয় বা ভর্তি হয়। তো এই রকমই বলতে পারো ভারতের প্রথম ট্রান্সশিপমেন্ট পোর্টের তকমা পেল যে বন্দরটার নাম কি, এটাই তোমাকে জিজ্ঞেস করবে। বন্দরটার নাম হচ্ছে কি না ভিজিনজাম পোর্ট। এটা কোথায় আছে, এটা রয়েছে কেরালাতে। তো সম্প্রতি আমাদের যে মিনিস্টার অফ পোর্ট, শিপিং অ্যান্ড ওয়াটারওয়ে আছে, তিনি অ্যাপ্রুভ করলো, আদানি গ্রুপের হয়ে অ্যাপ্রুভ করলে যে তারা এই বন্দরটাকে অপারেট করবে কি হিসেবে, ভারতের প্রথম ট্রান্সশিপমেন্ট পোর্ট ফেসিলিটি হিসেবে। হলো, তাহলে কি বললাম, এই বন্দরটাকে অপারেট করবে কারা, আদানি গ্রুপ অপারেট করবে। বন্দরটা কোথায় আছে, কেরালাতে আছে। বন্দরটার নাম কি না তোমার ভিজিনিয়াম পোর্ট। তো যে বন্দরটা ভারতের প্রথম ট্রান্সশিপমেন্ট পোর্টের খেতাবটা পেল, আমাকে জিজ্ঞেস করবে ভারতের প্রথম ট্রান্সশিপমেন্ট পোর্টের খেতাব পেল যে বন্দরটার নাম কি, অবশ্যই মনে রাখবে। আর এই পোর্ট দিয়ে ব্যাক টু ব্যাক যেগুলো হচ্ছে সেগুলো একটু মনে রাখবে, যেমন ইরানের চাবাহার পোর্ট নিউজে, বাংলাদেশে যদি বলি মোংলা পোর্ট নিউজে, আচ্ছা মায়ানমারে যদি বলি স্টিউই পোর্ট নিউজে। এগুলোর সঙ্গে কিন্তু ইন্ডিয়া টাই আপ করছে ব্যবসা বাণিজ্যের জন্য। এই বন্দরগুলো দিয়েও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে এগুলো কোথায় আছে। চলে আসুন নেক্সট, ডিআরডিও সম্প্রতি টেস্ট করলো, কি টেস্ট করলো না লং রেঞ্জ স্মার্ট সিস্টেম। ওকে, প্রথমত জিজ্ঞেস করবে স্মার্ট কথাটার পুরো অর্থ কি, এটা দিয়ে অ্যাব্রিভিয়েশন আসবে। তো পুরো অর্থ সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পিডো, এটা হচ্ছে স্মার্ট কথাটার পুরো অর্থ।
ওকে, তো সম্প্রতি এটা টেস্ট করলো কে, ডিআরডিও এটা সাকসেসফুল টেস্ট করলো। এটা একটা লং রেঞ্জ বলতে পারো সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো সিস্টেম, যেটা লঞ্চ করা হলো এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে, বা টেস্ট করা হলো এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে, যেটা রয়েছে কোথায় না চাঁদিপুর বালেশ্বর ওড়িশা, যেখান থেকে এটা কি না টেস্ট করা হয়েছে। আর মাথায় রাখতে হবে ইট ক্যান বি লঞ্চ, এটা লঞ্চ করা যেতে পারে বোথ কোস্ট অ্যান্ড ওয়ারশিপ, অর্থাৎ উপকূল এবং যুদ্ধ জাহাজ থেকে এটাকে লঞ্চ করা যেতে পারে। এটা একটা নেক্সট জেনারেশন মিসাইল বেস লাইট ওয়েট টর্পেডো ডেলিভারি সিস্টেম, এটা খেয়াল রাখবে। চলে আসো পরেরটা, চায়না সাকসেসফুলি লঞ্চ করলো চাঙ্গে 6। এই যে চাঙ্গে 6 নামটা কোত্থেকে এসছে, তখন মনে রাখবে চাঙ্গে 6 এই নামটা ইন্সপায়ার হয়েছে চায়না তাদের কি না চাইনিজ গডেস মুন থেকে, মানে চীনের যে বলতে পারো যে দেবী, চাঁদের দেবী, সেই নাম থেকেই বলতে পারো নামটা রেখেছে চাঙ্গে। তো সেখান থেকেই এই চাঙ্গে 6। এটা কি, তো সম্প্রতি সিএনএসএ যেটা চায়নার ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন সাকসেসফুলি লঞ্চ করলো তাদের আনক্রিউ মানে মানুষবিহীন একটা লুনার প্রব, যার নাম হচ্ছে কিনা চাঙ্গে 6, মানে চন্দ্রযান, যার নাম হচ্ছে চাঙ্গে 6। কি কাজ করবে এটা, এটাই বলতে পারো পৃথিবীর প্রথম মিশন হতে চলেছে যারা কিনা চাঁদ থেকে কালেক্ট করবে, স্যাম্পেল কালেক্ট করবে এবং পৃথিবীতে ফিরিয়ে আনবে সেই স্যাম্পেল, এবং যে স্যাম্পেল দিয়ে চাঁদের বিভিন্ন তথ্য সামনে আসবে। তো এই চন্দ্রযানটা লঞ্চ করলো চায়না, যার নাম হচ্ছে চাঙ্গে 6, যার মেন ফাংশন হচ্ছে চাঁদ থেকে বিভিন্ন ধরনের স্যাম্পেল কালেক্ট করে পৃথিবীতে নিয়ে আসা। ওকে, আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে যে সম্প্রতি কোন দেশ সাকসেসফুলি লঞ্চ করলো চাঙ্গে 6, তখন তোমার উত্তরটা হবে চায়না। চলে আসো নেক্সট, ইন্ডিয়াস কনস্টিটিউশন পার্ক, দেখো খুব সুন্দর একটা কনসেপ্ট। ভারতের বুকেই প্রথম একটা কনস্টিটিউশন পার্ক হতে চলেছে। তো কনস্টিটিউশন মিনি কনস্টিটিউশন এখন খুব নিউজে আছে, মানে পকেট কনস্টিটিউশন দেখবে প্রায় পেপারে দিচ্ছে এখন। তো যাই হোক, কনস্টিটিউশন পার্কের কনসেপ্টটা কি না, এই পার্কে ভারতীয় সংবিধানের মধ্যে নাগরিকদের যে সমস্ত কর্তব্যগুলো রয়েছে, কি করণীয় নয়, সেটা বিভিন্ন জায়গায় বলতে পারো ডিসপ্লে করা থাকবে, যাতে নাগরিকদের মধ্যে কনস্টিটিউশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি হয়, বা কি না নাগরিকদের কি কি কর্তব্য সেই বিষয়ে তারা অবহিত থাকতে পারেন। এই কনসেপ্টটাকে মাথায় রেখেই ইন্ডিয়ান আর্মি এবং পুনিত বালান গ্রুপ, ইন্ডিয়ান আর্মি এবং পুনিত বালান গ্রুপ জয়েন্টলি ডেভেলপ করছে ভারতের প্রথম কনস্টিটিউশন পার্ক। কোথায় করছে এটা না মহারাষ্ট্রের পুনেতে বলতে পারো এটা করা হচ্ছে। বোঝা গেল, মহারাষ্ট্রের পুনেতে বলতে পারো এটা করা হচ্ছে, জয়েন্টলি ডেভেলপ করা হচ্ছে মহারাষ্ট্রের পুনেতে। এটাই বলেছে দেখো, ডেভেলপ বাই ইন্ডিয়ান আর্মি অ্যান্ড পুনিত বালান গ্রুপ ওয়াজ ইনঅগারেটেড বাই, উদ্বোধন করলেন লেফটেন্যান্ট জেনারেল অজয় কুমার সিং, জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অফ ইন্ডিয়ান আর্মি সাউদার্ন কমান্ড ইন পুনে মহারাষ্ট্র। ওকে, চলো নেক্সট ওয়ান, পরেরটা, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024 সম্প্রতি রিলিজ করেছে। প্রথম প্রশ্নটাই হচ্ছে যে এই রিপোর্টটা কারা রিলিজ করে, তখন মনে রাখবে রিপোর্টার্স উইদাউট বর্ডার যারা কিনা রিপোর্টটা রিলিজ করে। তো এবারের এডিশনটা হচ্ছে 22তম, যেখানে ইন্ডিয়া র্যাঙ্ক করেছে কত 159, কতগুলো দেশের মধ্যে 180টা দেশের মধ্যে। গত বছর 2023-এ যেখানে ইন্ডিয়া র্যাঙ্ক করেছিল 161, এবছর দু ধাপ কমে এসছে, মানে বেটারমেন্ট হয়েছে, যেখানে ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে 159। আমাকে ফ্ল্যাট জিজ্ঞেস করবে যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024-এ ইন্ডিয়ার র্যাঙ্ক কত হয়েছে, তখন আমার আনসার হচ্ছে 159। যেখানে 1 নম্বরে রয়েছে কে না নরওয়ে, 2 নম্বরে কে ডেনমার্ক, 3-এ সুইডেন, 4-এ নেদারল্যান্ড এবং 5-এ হচ্ছে ফিনল্যান্ড। সেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক 2024-এ 159। চলে আসো নেক্সট, কি না রেলওয়ে স্টেশন যেটা উত্তরপ্রদেশে রয়েছে, সেরকম 8টা রেল স্টেশনে রিনেম করলো সম্প্রতি। উত্তরপ্রদেশে নতুন নামকরণ করা হয়েছে। কি নাম করা হয়েছে না, প্রথমত হচ্ছে ফুরসতগঞ্জ রেল স্টেশনের নতুন নাম হয়েছে তপেশ্বর নাথ ধাম। নেক্সট ওয়ান, কাসিমপুর হল্টের নতুন নাম করা হয়েছে জয় সিটি। নেক্সট ওয়ান, জয়সের নতুন নাম করা হয়েছে গুরু গোরখনাথ ধাম। নেক্সট ওয়ান, বাণীর নতুন নাম করা হয়েছে স্বামী পরমহংস। নেক্সট ওয়ান, মিসরৌলির নতুন নাম করা হয়েছে মা কালিকান ধাম। নেক্সট ওয়ান, নিহালগড়ের নতুন নাম করা হয়েছে মহারাজা বিজলি পাসি। নেক্সট ওয়ান, আকবরগঞ্জের নতুন নাম করা হয়েছে মা আরোহা ভবানী ধাম।
নেক্সট ওয়ান, ওয়ারসিগঞ্জে নতুন নামকরণ করা হয়েছে অমর শহীদ ভালে সুলতান। এই টোটাল 8টা স্টেশনের নাম চেঞ্জ করা হয়েছে সম্প্রতি উত্তরপ্রদেশে। মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স যে কিনা গ্র্যান্ট করেছে নো অবজেকশন সার্টিফিকেট এই প্রসঙ্গে, যে উত্তরপ্রদেশের এই 8টা রেল স্টেশনের নাম চেঞ্জ করা যেতেই পারে। নেক্সট ওয়ান, সম্প্রতি নেপাল আবার খবরের শিরোনামে, তার কারণ কি না, নেপাল তাদের নতুন 100 টাকার নোট লঞ্চ করেছে, তার জন্য খবরের শিরোনামে নয়, বরঞ্চ সেই 100 টাকার নোটের মধ্যে ডিসপিউটেড টেরিটরি যে উল্লেখ করেছে তার জন্যই নেপাল নিউজে। ভারতে 3টে জায়গা, একটা হচ্ছে লিপু লেক, একটা কালাপানি, আর একটা হচ্ছে কিনা লিম্পিয়াদুরা। এই 3টে জায়গা নেপাল তাদের নতুন 100 টাকার কারেন্সিতে নিজেদের বলে দাবি জানিয়েছে, এবং এটা নিয়েই বলতে পারো কি না কনফিউশন বা বলতে পারো কন্ট্রাডিকশন তৈরি হয়েছে, তার জন্যই নেপালের এই কারেন্সি নোটটা নিউজে চলে এসছে। তাহলে মাথায় রাখতে হবে নেপাল ভারতবর্ষে 3টে জায়গাকে নিজেদের বলে দাবি জানাচ্ছে, একটা হচ্ছে লিপু লেক, একটা লিম্পিয়াধুরা, আর একটা হচ্ছে কালাপানি, যে 3টেই জায়গা কিন্তু ভারতীয় টেরিটরির মধ্যে পড়ে। চলে আসো নেক্সট, সম্প্রতি ওয়ার্ল্ড ওয়েলদিয়েস্ট সিটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে 2024-এ, যেখানে রিপোর্টটা প্রকাশ করেছে হেনলি অ্যান্ড পার্টনার্স। সারা পৃথিবী থেকে 50খানা শহরকে বেছে নেওয়া হয়েছে ওয়ার্ল্ড ওয়েলদিয়েস্ট সিটি হিসেবে। যে রিপোর্টে 1 নম্বরে উঠে এসছে যে শহরটা, তার নাম কি না নিউ ইয়র্ক, যেটা ইউএসএ তে রয়েছে, যে কিনা সব পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ওয়েলদিয়েস্ট সিটি হিসেবে খেতাব পেয়েছে। আর এখানে ভারতের মুম্বাই এবং বলতে পারো দিল্লির র্যাঙ্ক হয়েছে 37 আর মুম্বাইয়ের র্যাঙ্ক হয়েছে এই লিস্টে হচ্ছে 24। তাহলে 50টা শহরের যে নাম প্রকাশ করা হয়েছে অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ওয়েলদিয়েস্ট সিটি রিপোর্ট, যে রিপোর্টটা প্রকাশ করেছে হেনলি অ্যান্ড পার্টনার্স, সেই রিপোর্ট অনুযায়ী কি না ভারতবর্ষের 2টো শহর, একটা মুম্বাই মানে মহারাষ্ট্র আর একটা দিল্লি, মুম্বাইয়ের র্যাঙ্ক হয়েছে 24 আর দিল্লির র্যাঙ্ক হয়েছে 37। নেক্সট, সম্প্রতি বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে তাদের প্রতিষ্ঠা দিবস বা রেজিং ডে উদযাপন করা হলো। এবারেরটা 65তম। এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1960-তে। ওকে, 2024-এ যে তার 65তম বছর অতিক্রম করলো। বিআরও বেসিক্যালি কি ফাংশন করে না, এটা একটা রোড কনস্ট্রাকশনের এক্সিকিউটিভ ফোর্স, মানে ইন্ডিয়ান আর্মির বলতে পারো রোড কনস্ট্রাকশনের এক্সিকিউটিভ ফোর্স হিসেবে কাজ করে। আর এটা কোন মিনিস্ট্রির আন্ডারে রয়েছে না মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে রয়েছে এটা 2015 সাল থেকে। তাহলে বিআরও ফুল ফর্ম বর্ডার রোড অর্গানাইজেশন, বেসিক্যালি ভারতবর্ষে পার্বত্য এরিয়ায় ইন্ডিয়ান আর্মির হয়ে এরা রাস্তা নির্মাণের কাজ করে। তো সম্প্রতি তাদের 65 বছর অতিক্রান্ত দিবস উদযাপন করা হলো 7ই মে। আর মনে রাখতে হবে এটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কাজ করছে 2015 থেকে। নেক্সট ওয়ান, সম্প্রতি ইন্ডিয়া এবং ইরান একটা দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করলো চাবাহার বন্দরকে কেন্দ্র করে। লং টার্ম বলতে পারো কন্ট্রাক্ট সাইন করলো টু অপারেট চাবাহার পোর্ট। চাবাহার পোর্টের শহীদ বেহেশতি পোর্ট টার্মিনাল যেটা, সেটা বলতে পারো এবার থেকে ইন্ডিয়া ব্যবহার করবে, এবং এই বিষয়ে প্রায় 10 বছরের চুক্তি করলো ইন্ডিয়া আর ইরান। তোমাকে বলতে পারে চুক্তির মেয়াদটা কতদিন, তখন মনে রাখবে 10 বছর। কোন দুটো দেশের মধ্যে হয়েছে? ইন্ডিয়া এবং ইরানের মধ্যে হয়েছে। ইরানের শহীদ বেহেশতি যে টার্মিনাল পোর্ট সেটা এবার থেকে ইউজ করবে হচ্ছে ইন্ডিয়া। চলো তাহলে শুরু করা যাক মে পার্ট 2। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা মে মাসের প্রথম পার্ট অর্থাৎ 1 থেকে 15ই মে পর্যন্ত ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আলোচনা করছিলাম। এবার আমরা এখানে দেখে নেব মে মাসের দ্বিতীয় পার্ট অর্থাৎ 16 থেকে 31 তারিখ পর্যন্ত উল্লেখযোগ্য ঘটনা। চলো তাহলে শুরু করা যাক। একই রকমভাবে মের পার্ট 1-এ আমরা অলরেডি পড়ে ফেলেছি যেগুলো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেট আমাদের আলোচনা করা হয়ে গেছে। ইম্পর্টেন্ট ডেটের পরে ইম্পর্টেন্ট থিমস আমাদের আলোচনা করা হয়ে গেছে, তাই এগুলো আর দ্বিতীয়বার পড়বো না। আমরা এখান থেকে ডিরেক্টলি স্টার্ট করব অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স থেকে। তো পুরস্কারের রেসপেক্টে প্রথম যে পুরস্কারটা আমরা আলোচনা করব সেটা কি না সাহিত্য একাডেমি ফেলোশিপ পুরস্কার, না সাহিত্য একাডেমি ফেলোশিপ পুরস্কার সম্প্রতি পেলেন যিনি, তার নাম কি রাস্কিন বন্ড। অ্যাকচুয়ালি পেলেন কথাটা ভুল কথা, তার কারণ হচ্ছে এনাকে অলরেডি 2021-এ পুরস্কারটা ঘোষণা করা হয়ে গেছিল। শারীরিক অসুস্থতার জন্য ইনি নিতে পারেননি, ইনি সম্প্রতি পুরস্কারটা কালেক্ট করেন, তাই ইনি আবার নিউজে এসছেন। ইনি একজন বিখ্যাত ইংলিশ অথর যে কিনা পদ্মশ্রী পুরস্কার পেয়েছে 99-তে,
পদ্মভূষণ পেয়েছে 2019-এ, সাহিত্য একাডেমি বাল সাহিত্য পুরস্কার পেয়েছে 2012-তে। মাথায় রাখতে হবে কি না, এই রাস্কিন বন্ড যিনি একজন বিখ্যাত ইংলিশ অথর, যিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1992-তে, কি জন্য? ফর হিজ শর্ট স্টোরি কালেকশন আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা। এটার জন্য বলতে পারো 1992 সালে ইনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডে সম্মানিত হন। তো ইনি নিউজে কেন না, সম্প্রতি বলতে পারো এই ইংলিশ অথর অর্থাৎ রাস্কিন বন্ড সাহিত্য একাডেমি ফেলোশিপ অ্যাওয়ার্ডটা কালেক্ট করলেন 2021 সেপ্টেম্বরে। যদিও তাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল, কিন্তু তার ইলনেসের জন্য, শারীরিক অসুস্থতার জন্য তিনি এটা নিতে পারেননি। তো সম্প্রতি পুরস্কারটা কালেক্ট করলেন, তাই নিউজে আছেন। নেক্সট পুরস্কারটা কি না, কান চলচ্চিত্র উৎসব। এবারেরটা কততম? 77তম। প্রথম প্রশ্ন, কান চলচ্চিত্র উৎসবটা কোথায় অনুষ্ঠিত হয়? তো কান জায়গাটা কোথায় আছে আমরা জানি, এটা রয়েছে কোথায় না, ফ্রান্সে। তো 14ই মে থেকে 25শে মে 2024 পর্যন্ত অনুষ্ঠিত হয়ে গেল 77তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যেখানে আমেরিকান কমেডি ড্রামা ফিল্ম সিনেমাটার নাম হচ্ছে অ্যানোরা, যার ডাইরেক্টর হচ্ছে কে না, স্টিন বেকার, যে কিনা পাম ডি ওর অর্থাৎ হাইয়েস্ট অনার অফ কান ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কারে সম্মানিত হন। আর সেখানেই একজন ভারতীয় ফিল্ম মেকার যার নাম পায়েল কাপাডিয়া এবং তার সিনেমা অল উই ইমাজিন অ্যাজ লাইট, এই সিনেমাটা কি পুরস্কার পেল না, গ্র্যান্ড প্রিক্স পুরস্কার পেল। মাথায় রাখতে হবে কি না, পায়েল কাপাডিয়া যে কিনা এই গ্র্যান্ড প্রিক্স পুরস্কার পেল, এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার এই ফেস্টিভ্যালের, এবং ইনি হচ্ছেন প্রথম ভারতীয় যে কিনা এই পুরস্কারটা পেলেন। আর এই পায়েল কাপাডিয়ার সঙ্গেই একজন ইরানিয়ান ফিল্ম মেকার যার নাম মোহাম্মদ রসুলফ, তার সিনেমাটার নাম হচ্ছে দ্য সিড অফ দ্য স্কেয়ার্ড ফিগ, যে কিনা স্পেশাল প্রিক্স অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে। তো মনে রাখার বিষয়, এবারেরটা কততম না, 77তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হলো কোথায় না, ফ্রান্সে। আর 14ই মে থেকে 25শে মে পর্যন্ত এটা অনুষ্ঠিত হলো। আর এখানেই ভারতীয় ফিল্ম মেকার পায়েল কাপাডিয়া, যে কিনা যার সিনেমা অল উই ইমাজিন অ্যাজ লাইট, এই সিনেমাটি গ্র্যান্ড প্রিক্স, যেটা কিনা দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার এই ফেস্টিভ্যালে, সেই পুরস্কারে সম্মানিত হলো। চলে আসুন নেক্সট, ইউপির একজন রিক্সা ড্রাইভার যার নাম হচ্ছে আরতি, সম্প্রতি ইউকের প্রেস্টিজিয়াস রয়্যাল সম্মানে সম্মানিত হলো লন্ডনে। প্রেস্টিজিয়াস রয়্যাল সম্মানটার নাম হচ্ছে আমল ক্লুনি ওম্যান্স ওম্যান এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড। তাহলে এই প্রেস্টিজিয়াস পুরস্কারটার নাম হচ্ছে অমল ক্লুনি ওম্যান্স এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড, যে পুরস্কারে আরতি, যার বয়স হচ্ছে 18 বছর, যে একজন রিক্সা ড্রাইভার উত্তরপ্রদেশ থেকে, তাকে সম্প্রতি এই পুরস্কারে সম্মানিত করা হলো। এবং এই পুরস্কারটা পাওয়ার পর ইনি ইংল্যান্ডের রাজা চার্লস III-এর সঙ্গে বাকিংহাম প্যালেসে দেখাও করেন। চলে আসুন নেক্সট পরের পুরস্কারটার নাম কি না, শ প্রাইজ। প্রথমেই মনে রাখতে হবে পুরস্কারটা কিসে দেওয়া হয়, অ্যাস্ট্রোনমিতে দেওয়া হয়। এবার প্রশ্ন, 2024-এ এই পুরস্কারটা কে পেলেন না, একজন ভারতীয় ইন্ডিয়ান অরিজিন আমেরিকান, যার নাম সায়েন্টিস্ট শ্রীনিবাস রামাচন্দ্র কুলকার্নি, যাকে বলতে পারো 2024-এর শ প্রাইজে সম্মানিত করা হয়েছে অ্যাস্ট্রোনমি ক্যাটাগরিতে। আর এনার আরেকটা পরিচয় হচ্ছে, ইনি হচ্ছেন ভারতীয় একজন ফিলান্থ্রপিস্ট এবং পদ্মভূষণ অ্যাওয়ার্ডি সুধা মূর্তির বলতে পারো ইনি হচ্ছেন ভাই বা ব্রাদার। তাকেই সম্প্রতি কি পুরস্কার দেওয়া হলো, শ প্রাইজ। আমাকে পরীক্ষার প্রশ্ন এটাও জিজ্ঞেস করতে পারে যে 4টে পুরস্কারের নাম দিয়ে বললো, এর মধ্যে অ্যাস্ট্রোনমির পুরস্কার কোনটা, সেক্ষেত্রে তোমার আনসার হচ্ছে শ প্রাইজ। আর 2024-এ এই পুরস্কারটা যিনি পেলেন তার নাম কি যদি জিজ্ঞেস করে, তখন মনে রাখতে হবে কি না, শ্রীনিবাস রামচন্দ্র কুলকার্নি, যাকে এই পুরস্কারে সম্মানিত করা হলো। চলে আসো নেক্সট, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজও ঘোষণা হয়ে গেছে। আন্তর্জাতিক বুকার প্রাইজ 2024 যিনি পেলেন, তিনি একজন জার্মান অথর, নাম কি না, জেনি আরফেনব্যাক, এবং তার লেখাটা অর্থাৎ এই কাইরস, এটাকে ট্রান্সলেট করেছেন যিনি, অর্থাৎ যার নাম হচ্ছে মিশেল হফম্যান। যুগ্মভাবে বলতে পারো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2024-এ সম্মানিত হলো। তাহলে প্রথমত যিনি পেয়েছেন তার নাম জিনি আরফেনব্যাক, এবং তার ট্রান্সলেটর কি না, মাইকেল হফম্যান, যে কিনা পুরস্কারটা পেয়েছে। আর লেখাটার নাম কি বা বইটার নাম কি না, কাইরস হচ্ছে বইটার নাম।
মাথায় রাখতে হবে পুরস্কারটা প্রতিষ্ঠা হয়েছিল কোন সালে? 2005-এ। প্রথম দিকে এই পুরস্কারটা 2 বছর অন্তর দেওয়া হতো, এখন এই পুরস্কারটা প্রতি বছরই দেওয়া হয়। পুরস্কারটা পাওয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া কি? না এটা কি না ইংলিশে পাবলিশ হতে হবে, ইউকে এবং আয়ারল্যান্ডে বলতে পারো এটা পাবলিশ হতে হবে। ওকে, আর ক্রাইটেরিয়া কি না ইংলিশে লেখা যদি না থাকে তাহলে অবশ্যই এটাকে ট্রান্সলেটেড হতে হবে। এটা একটা অ্যানুয়াল অ্যাওয়ার্ড, এখন প্রতি বছরই দেওয়া হয়। কোন ক্যাটাগরিতে? আউটস্ট্যান্ডিং ফিকশন ক্যাটাগরিতে সারা পৃথিবী থেকে বলতে পারো এই পুরস্কারটার জন্য মনোনয়ন দেওয়া হয়। চলে আসুন নেক্সট, বুকস অ্যান্ড অথার্স। তাহলে অ্যাওয়ার্ডের পরের পার্টটা আমরা যেটা দেখবো বিখ্যাত বই, বইয়ের মধ্যে যে একটাই বই, বইটার নাম কি? অ্যাট দ্য হুইল অফ রিসার্চ। এটা কার বায়োগ্রাফি যদি তুমি বলো তাহলে মনে রাখবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একজন চিফ সায়েন্টিস্ট যার নাম সৌমা স্বামীনাথন, তার বায়োগ্রাফিটার নাম হচ্ছে অ্যাট দ্য হুইল অফ রিসার্চ। কে লিখেছেন? না দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর যার নাম অনুরাধা ম্যাসকারেনাস, যে কিনা বইটা লিখেছে। লেখিকার নাম অনুরাধা ম্যাসকারেনাস, তার লেখাটার নাম অ্যাট দ্য হুইল অফ দ্য রিসার্চ। এটা একটা বায়োগ্রাফি। কার বায়োগ্রাফি? না সায়েন্টিস্ট সৌমা স্বামীনাথন, WHO-র চিফ সায়েন্টিস্ট বলা হয় সৌমা স্বামীনাথন, তারই বায়োগ্রাফি হচ্ছে এটা। তাই অতি অবশ্যই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বইটার নাম মনে রাখতে হবে। বুকসের পরে নেক্সট আমরা দেখবো কিনা অ্যাপয়েন্টমেন্ট ইন্ডিয়া প্লাস ওয়ার্ল্ডের রেসপেক্টে মে মাসে দ্বিতীয় পার্টে প্রথম অ্যাপয়েন্টমেন্টটা যদি আমরা দেখি ইন্ডিয়ান নেভির কিনা চিফ অফ পার্সোনেল সম্প্রতি যাকে অ্যাপয়েন্ট করা হলো। না এখানে একটু খেয়াল রাখবে ইন্ডিয়ান নেভির চিফ কিন্তু বলা হয়নি বা ভাইস চিফ কিন্তু বলা হয়নি, এটা একটা আলাদা পোস্ট, পোস্টটার নাম কি? চিফ অফ পার্সোনেল। কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? না ভাইস অ্যাডমিরাল সঞ্জয় ভাল্লাকে বলতে পারো এই পোস্টে অ্যাপয়েন্ট করা হয়েছে। এই পোস্টে আগে যিনি ছিলেন তার নাম ভাইস অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন, যিনি কিনা এখন বলতে পারো কি না ভাইস চিফ অফ ইন্ডিয়ান নেভি এই মুহূর্তে। তার তিনি ভাইস চিফ হয়ে যাওয়ার পরে এই পোস্টটা ভ্যাকেন্ট ছিল, তো সেই পোস্টটাতে নতুন করে তিনি দায়িত্ব নিলেন, তার নাম হচ্ছে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় ভাল্লা। চলে আসুন নেক্সট, নিউ প্রাইম মিনিস্টার অফ সিঙ্গাপুর। সিঙ্গাপুরের নতুন প্রাইম মিনিস্টার যিনি হলেন তার নাম কি? নাম হচ্ছে লরেন্স ওং সুন সাই। কি নাম বললাম? লরেন্স ওং সায়ুন সাই। ইনি একজন বলতে পারো ট্রেন্ড US ইকোনমিস্ট এবং ফর্মার সিভিল সার্ভেন্ট। তাকেই সম্প্রতি কি না ফোর্থ প্রাইম মিনিস্টার হিসেবে সিঙ্গাপুরের সম্প্রতি অ্যাপয়েন্ট করা হলো। তাহলে সিঙ্গাপুরের ইন্ডিপেন্ডেন্স থেকে ইনি হচ্ছেন চতুর্থ প্রাইম মিনিস্টার যিনি সম্প্রতি দায়িত্ব নিলেন, যার নাম হচ্ছে লরেন্স উং সায়ুন সাই, যে কিনা নতুন প্রাইম মিনিস্টার হিসেবে সিঙ্গাপুরের দায়িত্ব নিলেন। চলে আসুন নেক্সট, প্রেসিডেন্ট অফ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হলেন যিনি, তার নাম কি? নাম হচ্ছে কপিল সিব্বাল, একজন সিনিয়র অ্যাডভোকেট এবং ফর্মার ইউনিয়ন মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস, যে কিনা বলতে পারো সম্প্রতি এই সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে এই নিয়ে চতুর্থবারের জন্য ফোর্থ টাইম বলতে পারো ইনি অ্যাপয়েন্টেড হলেন। ইনি যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে অর্থাৎ এই তোমার সুপ্রিম কোর্টের বার কোর্ট অ্যাসোসিয়েশনের ইলেকশনে টোটাল 1066 খানা ভোট পেয়েছেন এবং প্রদীপ কুমার রায় তার অপোনেন্ট যিনি ছিলেন তিনি ভোট পেয়েছেন মাত্র 689টা। চলে আসুন নেক্সট, চাঁদ, রিপাবলিক অফ চাঁদের নতুন প্রেসিডেন্ট কাকে করা হলো? এক কথায় মনে রাখবে মোহাম্মদ ইদ্রিস দেবে ইতনো। মোহাম্মদ ইদ্রিস দেবে ইতনো, যাকে কিনা সম্প্রতি রিপাবলিক অফ চাঁদের কিনা নতুন প্রেসিডেন্ট করা হলো। আমরা জানি যে কিছুদিন আগে অর্থাৎ 2024-এ এখানে একটা প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়, তো টোটাল ভোটের প্রায় 61% ভোট পেয়ে ইনি বলতে পারো এখন রিপাবলিক অফ চাঁদের নতুন প্রেসিডেন্ট। নামটা মনে রাখবে মোহাম্মদ ইদ্রিস দেবী ইতনো। চলে আসুন নেক্সট, পরেরটা দেখো শাহরুখ খান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো কিসের? না মুথুট পাপাঞ্চান গ্রুপের। ওকে, মুথুট পাপাঞ্চান গ্রুপের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো কে? না শাহরুখ খান। মুথুট পাপাঞ্চান গ্রুপ যেটা কিনা পপুলারলি যে নামে বিখ্যাত সেটা হচ্ছে মুথুট ব্লু, তো সেখানকারই বলতে পারো ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো কাকে? শাহরুখ খান। আর এই মুথুট পাপান গ্রুপের আন্ডারে যদি আমরা দেখি এটা কি প্রমোট করে? না নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি ইন ইন্ডিয়া, এটা একটা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি ভারতবর্ষে, ইনক্লুডিং এর মধ্যে রয়েছে কি না মুথুট ফিনক্রপ লিমিটেড, মুথুট মাইক্রো ফিন লিমিটেড, মুথুট ক্যাপিটাল সার্ভিস লিমিটেড এবং মুথুট হাউজিং ফিন্যান্স কোম্পানি লিমিটেড। এই টোটালটা নিয়েই বলতে পারো কি না এমপিজি গ্রুপ বা যেটাকে বলছে মুথুট পাপাচান গ্রুপ। সেই গ্রুপেরই নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কে? শাহরুখ খান।
চলে আসো, 1 বছর মেয়াদ বাড়লো। কার মেয়াদ বাড়লো? সমীর ভি কামত। ইনি কোন পজিশনে ছিলেন? না ইনি ডিআরডিওর চেয়ারম্যান ছিলেন, যার রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার কথা 31শে মে 2024, কিন্তু সম্প্রতি অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেটের তরফ থেকে কি করা হয় না তার মেয়াদ আরো 1 বছর এক্সটেন্ড করে দেওয়া হয়। অর্থাৎ ইনি 31শে মে 2025 পর্যন্ত কি না অ্যাজ এ চেয়ারম্যান অফ ডিআরডিও হিসেবে কর্মরত থাকবেন। চলে আসো নেক্সট, আমরা জানি টি20 ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অলরেডি ছিল যুবরাজ সিং, ক্রিস গেল এবং তার সঙ্গে বলতে পারো উসেন বোল্ট, এবং নতুন নাম যেটা এখানে অ্যাড হলো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে, সেক্ষেত্রে মনে রাখতে হবে কি না পাকিস্তানের শাহিদ আফ্রিদি। তাহলে এখনো পর্যন্ত আমরা যদি দেখি যে টি20 ওয়ার্ল্ড কাপ যেটা হচ্ছে সেখানে 4জনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। এখানে আমরা পেলাম নতুনভাবে যুক্ত হয়েছে শাহিদ আফ্রিদি, যার অটোবায়োগ্রাফিটার নাম মনে রাখবে গেম চেঞ্জার। অলরেডি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রথম থেকেই ছিলেন হচ্ছে যুবরাজ সিং, যার অটোবায়োগ্রাফিটার নাম হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ। যুবরাজ সিং এর সঙ্গে কে ছিলেন না ক্রিস গেল, যার অটোবায়োগ্রাফিটার নাম হচ্ছে সিক্স মেশিন, এবং তার সঙ্গে একজন জামাইকান স্প্রিন্টার যার নাম হচ্ছে উসেন বোল্ট, যার অটোবায়োগ্রাফিটার নাম কি লাইটনিং স্পিড। তো টোটাল 4জন হচ্ছে এবারে টি20 ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। চলে আসুন নেক্সট, আবার একজনের মেয়াদ বাড়লো। কার মেয়াদ বাড়লো না মনোজ পান্ডে। ওকে, কত বছর বা কত মাস বাড়লো না 1 মাস মেয়াদ বাড়লো। মনোজ পান্ডের পরিচয় কি? ইনি ছিলেন আমাদের ভারতীয় আর্মির প্রধান। তো তার মেয়াদ ফুরোচ্ছিল কবে না 31 মে 2024 বলতে পারো এনার মেয়াদ ফুরোচ্ছিল, কিন্তু তাকে আরো 1 মাস এক্সটেনশন করে দেওয়া হয়, অর্থাৎ 30শে জুন 2024 পর্যন্ত এক্সটেনশন করে দেওয়া হয়। আমরা জানি ভারতীয় আর্মির অলরেডি নতুন চিফ অ্যাপয়েন্টেড হয়ে গেছেন, এবং তার নামটা কি যদি বলা হয় সেক্ষেত্রে মনে রাখবে কি না উপেন্দ্র দ্বিবেদী। ইনি হতে চলেছেন ভারতের নতুন বলতে পারো কি না চিফ অফ ইন্ডিয়ান আর্মি। তো তার জায়গা নেওয়ার আগে পর্যন্ত আরো 1 মাস এক্সটেনশন করা হলো কার না মনোজ পান্ডে। চলে আসুন নেক্সট, প্রেসিডেন্টের পরে দেখো নতুন প্রাইম মিনিস্টার ইলেক্টেড করলো কে না চাঁদ। ওকে, তাহলে রিপাবলিক অফ চাঁদের আমরা আগে দেখলাম প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হলেন যিনি, তার নাম মোহাম্মদ ইদ্রিস দিবে ইতনো। আর সম্প্রতি প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হলেন যিনি, তার নাম কি আলামে হালিনা। ইনি কি না প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হলেন কোথাকার না রিপাবলিক অফ চাঁদ। তাহলে ব্যাক টু ব্যাক প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার দুটোই কিন্তু চেঞ্জ হলো রিপাবলিক অফ চাঁদের। চলে আসুন নেক্সট, ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট যিনি হলেন তার নাম কি জেনারেল টো লাম। মাথায় রাখবে যে 22 মে 2024 15th ন্যাশনাল অ্যাসেম্বলি অফ ভিয়েতনাম যাকে ইলেক্ট করলো তাদের নতুন প্রেসিডেন্ট হিসেবে যদি বলা হয় নামটা কি, নাম হচ্ছে জেনারেল টো লাম। তাহলে আমাকে মনে রাখবে যে যদি আমাকে জিজ্ঞেস করে ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট কে হলো, তখন মনে রাখবো টো লাম। চলে আসুন নেক্সট, আইটিসি চেয়ারম্যান যার নাম সঞ্জীব পুরী, যিনি কিনা দায়িত্ব নিলেন কোথাকার না প্রেসিডেন্ট অফ সিআইআই। সিআইআই কথাটার মানে হচ্ছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। তো আগামী 2024-25 এই মর্মে বা এই টাইম পিরিয়ডের জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির নতুন প্রেসিডেন্ট হিসেবে যিনি দায়িত্ব নিলেন তার নাম হচ্ছে সঞ্জীব পুরী। কার জায়গায় এলেন না ইনি এলেন হচ্ছে আর দীনেশের জায়গায়। চলে আসুন নেক্সট, তাইওয়ানের 16th প্রেসিডেন্ট 16তম প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি দায়িত্ব নিলেন তাইওয়ানের যিনি, তার নাম কি ডক্টর উইলিয়াম লাই চিংতে। কি নাম বললাম? ডক্টর উইলিয়াম লাই চিংতে। বাই প্রফেশন ইনি একজন ডাক্তার এবং একজন পলিটিশিয়ান, যে কিনা তাইওয়ানের 16th প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি দায়িত্ব নিলেন। আমাকে প্রশ্ন করতে পারে যে তোমার তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে যিনি দায়িত্ব নিলেন তার নাম কি? উইলিয়াম লাই চিংতে। নামটা অবশ্যই মনে রাখবে। চলে আসুন নেক্সট, আমরা জানি কি না ইরানের প্রেসিডেন্ট ছিলেন যার নাম ইব্রাহিম রাইসি, সম্প্রতি মারা গেলেন। কিসে না একটা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন। ইনি ইরানের 8ম প্রেসিডেন্ট ছিলেন। এবার ইনি মারা যাওয়ার পর ইরানের ইন্টারিম প্রেসিডেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে যিনি দায়িত্ব নিয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ মুকবের। অর্থাৎ যতদিন না পর্যন্ত নতুন প্রেসিডেন্ট সিলেকশন হচ্ছে ততদিন পর্যন্ত ইনি অ্যাজ আ কেয়ারটেকার প্রেসিডেন্ট হিসেবে কাজ চালাবেন বা ইন্টারিম প্রেসিডেন্ট হিসেবে কাজ চালাবেন। তাহলে মারা গেলেন যিনি, তার নামটা মনে রাখবে ইব্রাহিম রাইসি। নেক্সট, অ্যাপয়েন্টমেন্টের পরের সেগমেন্টটা যদি আমরা দেখি সেটা হচ্ছে গভর্নমেন্ট বিল, স্কিম, অ্যাপস কিছু আছে কিনা। না,
এখানে সেই অর্থে কিছু নেই, কিন্তু এখানে অন্য একটা জিনিস আমরা মনে রাখবো, সেটা কি না সম্প্রতি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যানাউন্স করলো, সম্প্রতি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যানাউন্স করলো কি না $1 মিলিয়ন ইমিডিয়েট রিলিফ এড। কোন দেশের জন্য? পাপুয়া নিউ গিনির জন্য। কেন না সেখানে একটা মর্মান্তিক ল্যান্ডস্লাইড হয়েছে এবং যে ল্যান্ডস্লাইডে প্রায় 2000 মানুষ বলতে পারো চাপা পড়ে মারা গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য পাপুয়া নিউ গিনিকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কি না ইকোনমিক্যালি হেল্প করা হচ্ছে এবং টাকার পরিমাণটা হচ্ছে $1 মিলিয়ন। তাই আমরা এটা এখানে ইনিশিয়েটিভ যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেই ইনিশিয়েটিভটা এখানে রেখেছি। আরেকটা জিনিসও মনে রাখতে হবে কি না কৃষ এবং ভূমি এই দুটো কি না দুটোই হচ্ছে বলতে পারো এআই অ্যাঙ্কার। এই দুটো এআই অ্যাঙ্কার কারা লঞ্চ করলো? ডিডি কিষান যারা কিনা লঞ্চ করলো। এবার এই যে দুটো এআই অ্যাঙ্কার অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাঙ্কার যারা অ্যাট এ টাইম বলতে পারো 50টা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, ওকে 50 ধরনের ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে এবং এগ্রিকালচারাল রিসার্চ রিলেটেড যাবতীয় ইনফরমেশন কি না কৃষকদের প্রোভাইড করতে পারে। 24/7 এরা সার্ভিস দিতে পারে এবং এটা যে লঞ্চ করা হলো এটা ডিডি কিষানের 9th অ্যানিভার্সারি অর্থাৎ 26শে মে 2024 বলতে পারো এই এআই অ্যাঙ্কার দুটোকে লঞ্চ করলো। মাথায় রাখবে দূরদর্শন কিষান যেটাকে বলছি আমরা ডিডি কিষান, এই দূরদর্শন চ্যানেল হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট টিভি চ্যানেল যে কিনা এই দুটো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাঙ্কার লঞ্চ করলো। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টিভি চ্যানেলে এই প্রথম তুমি কি না দুটো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি না অ্যাঙ্কার দেখতে পাবে, যার একটার নাম হচ্ছে কৃষ, একটার নাম ভূমি। কি কাজ করবে না কৃষিকার্য রিলেটেড যাবতীয় ইনফরমেশন 24/7 তারা প্রোভাইড করবে, নিউজ প্রোভাইড করবে এবং এরা 50টা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে। তাই চাষিরা যে কোনো ধরনের টিপস যদি চায় তাদেরকে সেই ধরনের টিপসও অর্থাৎ চাষবাসের উপযোগী যে সমস্ত টিপস যদি চায় তাহলে সবকিছুই প্রোভাইড করতে পারবে হচ্ছে এই এআই অ্যাঙ্কাররা। চলে আসো নেক্সট স্পোর্টস ওরিয়েন্টেড আপডেটের মধ্যে সেকেন্ড পার্টের মধ্যে প্রথমেই দেখবো যে ভারতের 85তম চেস গ্র্যান্ড মাস্টার যিনি হলেন তার নাম কি? পি শ্যাম নিখিল। তাহলে আমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে ভারতের 85তম চেস গ্র্যান্ড মাস্টার, তম দিয়ে পরীক্ষার প্রশ্ন হয়, তাহলে 85তম চেস গ্র্যান্ড মাস্টার যদি পি শ্যাম নিখিল হয় তাহলে আমাকে ব্যাক টু ব্যাক আগেরগুলো একটু মনে রাখতে হবে। যেখানে মনে রাখতে হবে কি না 84তম ছিল আর বৈশালী, আদিত্য সামন্ত হচ্ছে 83তম, প্রণীত ভাপুলা হচ্ছে 82তম, সায়ন্তন দাস হচ্ছে 81তম, বিঘ্নেশ এনআর হচ্ছে 80তম, প্রণেশ এম হচ্ছে 69তম এবং কৌস্তভ চ্যাটার্জি ছিল 78তম। তোমার পরীক্ষা যেদিন ডেট তুমি যে পরীক্ষায় দাও না কেন এটাই বলতে পারো লেটেস্ট 85th। এর পরে যেগুলো হবে সেগুলো এই লিস্টের সঙ্গে তোমাকে যেটা করতে হবে কি করতে হবে না অ্যাড করতে হবে। মানে 85 জায়গায় যদি 86তম ডিক্লেয়ার হয়ে যায় তাহলে 85তমটা তোমার এই জায়গায় অ্যাড হয়ে যাবে আর 86তম নতুন ইনফরমেশনটা তুমি পড়েই নিচ্ছ। ওকে, টোটাল তোমাকে 10টা ব্যাকলগ 10টা চেস গ্র্যান্ড মাস্টার যারা হয়েছে সেই নামগুলো একটু খেয়াল রাখতে হবে, এটা মাথায় রাখবে। চলে আসো নেক্সট, ফোর্বস ওয়ার্ল্ড অ্যাথলিট হাইয়েস্ট পেড লিস্ট প্রকাশ করলো 2024। তাহলে ফোর্বস পত্রিকার তরফ থেকে ওয়ার্ল্ড হাইয়েস্ট পেড অ্যাথলিটের লিস্ট প্রকাশ করলো এবং যে লিস্টে একজন সকার প্লেয়ার বা ফুটবল প্লেয়ার যার নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এই নিয়ে বলতে পারো দ্বিতীয়বারের জন্য সব থেকে বেশি আর্নিং অ্যাথলিট হিসেবে 1 নম্বর পজিশনে চলে এলো। ইনি বাৎসরিক আর্ন করেন কি না $260 মিলিয়ন, যার মধ্যে ইনি খেলাধুলো বাবদ আর্ন করেন হচ্ছে 200 মিলিয়ন এবং অফ দ্য ফিল্ড ইনি আর্ন করেন হচ্ছে $60 মিলিয়ন। যেখানে সেকেন্ড পজিশনে আছে একজন স্প্যানিশ গলফার যার নাম জন রাম, যে কিনা বলতে পারো তার টোটাল আর্নিং হচ্ছে খেলাধুলো থেকে $218 মিলিয়ন। আর 3 নম্বরে রয়েছে আমাদের লিওনেল মেসি, যে কিনা 135 মিলিয়ন যার বাৎসরিক ইনকাম। তাহলে 50টা হাইয়েস্ট পেড অ্যাথলিট লিস্ট প্রকাশ করেছে, সেই লিস্টে পুনরায় 1 নম্বরে যে প্লেয়ারটি আছে তার নাম হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যাকে আমরা বলি CR7। চলে আসুন নেক্সট, AFC ওমেন্স এশিয়ান কাপ 2026 এবং 2029 ঘোষণা হয়ে গেছে যে কারা আয়োজন করবে না অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তান। অস্ট্রেলিয়া 2026-এরটা আয়োজন করবে, উজবেকিস্তান 2029-এরটা আয়োজন করবে। মাথায় রাখবে অস্ট্রেলিয়া যে কিনা কো হোস্ট কিসের না ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2023,
অলরেডি অস্ট্রেলিয়া 2023-এ কিনা যৌথভাবে আয়োজন করেছিল নিউজিল্যান্ডের সাথে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2023, এটা আমরা জানি। এবং এই নিয়ে বলতে পারো কি না এএফসি ওমেন্স এশিয়ান কাপ এটা অস্ট্রেলিয়া আয়োজন করতে চলেছে দ্বিতীয়বার। প্রথমবার এটা আয়োজন করেছিল অস্ট্রেলিয়া 2006-এ, কিন্তু উজবেকিস্তানের ক্ষেত্রে তুমি যদি দেখো এই প্রথমবার উজবেকিস্তান এএফসি ওমেন্স এশিয়ান কাপ আয়োজন করতে চলেছে 2029-এ। যদিও উজবেকিস্তানেও পূর্ব অভিজ্ঞতা যদি আমরা দেখি তাহলে 2024-এর মার্চে উজবেকিস্তান আয়োজন করেছিল কি না এএফসি আন্ডার-20 ওমেন্স এশিয়ান কাপ 2024। অর্থাৎ উজবেকিস্তানের এক্সপিরিয়েন্স যদি আমরা দেখি এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে, তাহলে 2024-এর এএফসি আন্ডার-20 ওমেন্স এশিয়ান কাপের আয়োজন করার অভিজ্ঞতা উজবেকিস্তানের আছে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়াও যদি দেখি এর আগে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছে এবং এই নিয়ে এটা অস্ট্রেলিয়া দ্বিতীয়বার এএফসি ওমেন্স এশিয়ান কাপ আয়োজন করতে চলেছে। চলে আসুন নেক্সট, পিউমা ইন্ডিয়া সাইন করতে চলেছে কি না এএফআই টু বিকাম দ্য অফিসিয়াল কিট স্পন্সর অফ ইন্ডিয়ান অ্যাথলিট। তাহলে পিউমা ইন্ডিয়া একটা মাল্টি ইয়ার ডিল করতে চলেছে কাদের সাথে না অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়ার সাথে, যেখানে তারা কি না এই অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়ার আন্ডারে যে সমস্ত অ্যাথলিট রয়েছেন তাদেরকে অফিসিয়াল কিট স্পন্সর করবে। উদ্দেশ্য কি না সেই সমস্ত অ্যাথলিট পারফরমেন্স যাতে আরো বেশি করে উন্নত হয় এবং তারা যাতে এক্সেলেন্স ক্রিয়েট করতে পারে ইন্ডিয়ান স্পোর্টিং কমিউনিটির মধ্যে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই পিউমা ইন্ডিয়া যে কিনা একটা মাল্টি ইয়ার ডিল করলো কার সাথে, অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়ার সাথে। চলে আসো নেক্সট, আইপিএল 2024-এর খবর যদি আমরা দেখি তাহলে এবারের এডিশনটা ছিল 17তম। আমরা জানি চ্যাম্পিয়ন হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং রানার আপ হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদ। মাথায় রাখতে হবে এই নিয়ে এটা হচ্ছে কেকেআর এর থার্ড আইপিএল খেতাব। এর আগে কেকেআর গৌতম গম্ভীরের ক্যাপ্টেন্সিতে 2012 এবং 2014-তে সেই খেতাব জিতেছিল। সব থেকে বেশিবার এই আইপিএল খেতাব জেতার রয়েছে রেকর্ড রয়েছে কার না সিএসকে 5 বার এবং মুম্বাই ইন্ডিয়ান 5 বার। সেখানে কেকেআর বলতে পারো এই খেতাবটা জিতেছে 3 বার। এবারে টাইটেল স্পন্সর ছিল কে না আমরা জানি টাটা গ্রুপ। আর এবারে মনে রাখতে হবে কি না অরেঞ্জ ক্যাপ হোল্ডার কে ছিল না এবারে ছিল হচ্ছে বিরাট কোহলি, কে কিনা অরেঞ্জ ক্যাপ হোল্ডার ছিল 2024-এর আইপিএল এর রেসপেক্টে। চলে আসুন নেক্সট, দীপা কর্মকার ইনি হচ্ছেন বলতে পারো প্রথম ভারতীয় জিমন্যাস্ট যে কিনা গোল্ড মেডেল পেল কোথায়, এশিয়ান জিমন্যাস্ট চ্যাম্পিয়নশিপ 2024। প্রথমেই মাথায় আসবে এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ 2024 এটা কোথায় হয়েছে না উজবেকিস্তানের তাশখান্দে হয়েছে। সেখানে আমাদের ভারতের ত্রিপুরার দীপা কর্মকার যে কিনা প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে গোল্ড মেডেল অর্জন করলো। তাহলে মাথায় রাখবে আমাকে জিজ্ঞেসও করতে পারে যে দীপা কর্মকার ভারতের কোন স্টেটে বিলং করে, সেক্ষেত্রে মনে রাখবে ত্রিপুরা। ইনি হচ্ছেন প্রথম ভারতীয় যে কিনা উজবেকিস্তানের তাশখান্ডে অনুষ্ঠিত হওয়া কি না এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় মহিলা হিসেবে গোল্ড মেডেল জিতে নিলেন। চলে আসুন নেক্সট, মোনাকো ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স চ্যাম্পিয়ন কে হলো, তখন মনে রাখবে চার্লস লেক্লার্ক। কোন টিমের হয়ে খেলেন না ফেরারির হয়ে খেলেন। তাহলে ফেরারির হয়ে বলতে পারো চার্লস লেক্লার্ক। এবারে চ্যাম্পিয়ন হলো মোনাকো গ্র্যান্ড প্রিক্স। মাথায় রাখবে 2022-তে লাস্ট অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছিলেন কে, অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছিলেন কে, চার্লস লেক্লার্ক। তারপরে প্রায় 39খানা রেসে তার খরা যাচ্ছিল, সেই খরা কাটিয়ে সম্প্রতি 2024-এ চার্লস লেক্লার্ক পুনরায় আবার চ্যাম্পিয়ন হলেন কিসের না মোনাকো গ্র্যান্ড প্রিক্সের। আর ইনি কোন টিমের হয়ে পারফর্ম করেন, সেক্ষেত্রে মনে রাখবে এনার টিমটার নাম হচ্ছে ফেরারি। চলে আসুন নেক্সট পরেরটা, এমিলিয়া রোমাংনা গ্র্যান্ড প্রিক্স 2024 চ্যাম্পিয়ন কে হলো ম্যাক্স ভার্স্টেপেন। কাকে হারিয়ে, ল্যান্ডো নরিস যে কিনা ম্যাকলারেনের হয়ে খেলে। আর ম্যাক্স ভার্স্টেপেন যে টিমের হয়ে পারফর্ম করে তার নাম হচ্ছে রেড বুল। ওকে, তাহলে এমিলিয়া রোমাংনা গ্র্যান্ড প্রিক্স 2024 চ্যাম্পিয়ন কে হলো যদি বলো তখন আনসার হচ্ছে ম্যাক্স ভার্স্টেপেন। নামটা মনে রাখবে। টুর্নামেন্টটা কোথায় হয়েছে, টুর্নামেন্টটা হয়েছে ইতালিতে। চলে আসুন নেক্সট, ব্রাজিল ডিক্লেয়ার হোস্ট অফ ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027।
তাহলে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027 আয়োজন করছে কোন দেশ, এটাই তোমার পরীক্ষার প্রশ্ন। তোমার আনসার কি হবে না, আয়োজন করছে হচ্ছে ব্রাজিল। আর এই ডিসিশনটা কোথায় নেওয়া হয় না, এবারে যে 10th এডিশন অফ ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027, এই ডিসিশনটা নেওয়া হয় কোথায় না 74তম ফিফা অধিবেশন, যেটা হয় ব্যাংকক থাইল্যান্ডে। সেখানেই বলতে পারো এই 2027-এ ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ, যেটা কিনা 10ম এডিশন হতে চলেছে, এটা ব্রাজিল আয়োজন করবে বলে সিদ্ধান্ত হয়। চলে আসো নেক্সট, ফেমাস ডেথ, বিখ্যাত মৃত্যু। তো এতক্ষণ অবধি আমরা যে সমস্ত প্যারামিটারগুলো দেখছিলাম, এরপরে আমরা যে প্যারামিটারটা পড়বো সেটা হচ্ছে ফেমাস ডেথ। তো 2024-এর মে মাসের সেকেন্ড পার্টে গুরুত্বপূর্ণ মৃত্যু যদি আমরা দেখি, তাহলে হচ্ছে অ্যালিস মুনরো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বয়স হয়েছিল 92 বছর। ওকে, একজন ক্যানাডিয়ান রাইটার, এনার পরিচয়, ইনি একজন ক্যানাডিয়ান রাইটার। তো মারা গেলেন সম্প্রতি। তো এনার প্রচুর ইনফরমেশন মনে রাখতে হবে, যেমন এনাকে গভর্নর জেনারেলস অ্যাওয়ার্ড, মানে ক্যানাডার যেটা হাইয়েস্ট লিটারারি অনার, ফিকশনের জন্য তাকে দেওয়া হয়। 3টে ফিকশনের জন্য তাকে গভর্নর জেনারেলস অ্যাওয়ার্ড দেওয়া হয়, যার মধ্যে প্রথমটা ছিল কি, প্রথম নামটা ছিল ড্যান্স অফ দ্য হ্যাপি শেডস, নেক্সট ছিল হু ডু ইউ থিঙ্ক ইউ আর, আর থার্ড ছিল দ্য প্রগ্রেস অফ লাভ। এই 3টে ফিকশনের জন্য তাকে ক্যানাডার হাইয়েস্ট লিটারারি অনার, যার নাম হচ্ছে গভর্নর জেনারেলস অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। এছাড়া 2019-এ অ্যালিস মুনরো ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজও পেয়েছেন। এছাড়া 2013-তে অ্যালিস মুনরো নোবেল প্রাইজ পায় লিটারেচার ক্যাটাগরিতে অ্যাজ দ্য মাস্টার অফ দ্য কন্টেম্পোরারি শর্ট স্টোরি। ওকে, তাহলে ইনি নোবেল প্রাইজ লিটারেচারে পান কত সালে, এটা তোমার প্রশ্ন। ইনি ম্যান বুকার প্রাইজ পান কত সালে, এটা তোমার প্রশ্ন। এছাড়াও এনার যে 3টে বই আছে, অর্থাৎ যে 3টে বইয়ের কারণে ইনি গভর্নর জেনারেলস অ্যাওয়ার্ড পান, যেটা ক্যানাডার হাইয়েস্ট লিটারারি অনার, 3টে বইয়ের নাম একটু পারলে মনে রাখবে, ড্যান্স অফ দ্য হ্যাপি শেডস, হু ডু ইউ থিঙ্ক ইউ আর দ্য প্রগ্রেস অফ লাভ। আর যদি এগুলো দিয়ে প্রশ্ন নাও দেয়, তোমাকে প্রশ্ন করতে পারে যে অ্যালিস মুনরো, যিনি ছিলেন একজন বিখ্যাত রাইটার, কোন দেশ থেকে বিলং করতেন, তখন আনসার হচ্ছে কানাডা থেকে বিলং করত। নেক্সট চলে আসো সুশীল কুমার মোদী। অনেক ইনফরমেশন রয়েছে এনার সম্পর্কে, যে পার্টটা তুমি মনে রাখবে, ইনি ছিলেন একজন সিনিয়র ভারতীয় জনতা পার্টি লিডার এবং বিহারের প্রাক্তন ডেপুটি মুখ্যমন্ত্রী, ডেপুটি সিএম। নাম সুশীল কুমার মোদী। 72 বছর বয়সে সম্প্রতি দিল্লিতে মারা গেলেন, তাই খবরে এসছেন। ইনি বিহারের পাটনাতে 1952 সালে জন্মগ্রহণ করেন। ইনি এমএলএ হিসেবে বলতে পারো 3টে টার্ম ইনি অতিক্রম করেছিলেন, 90 থেকে 95, 95 থেকে 2000, 2000 থেকে 2004। এছাড়া ইনি বিহারে 2000 সালে বলতে পারো মিনিস্টার অফ পার্লামেন্টারি অ্যাফেয়ারেরও দায়িত্ব সামলান। এছাড়া ইনি 2004 সালে যে লোকসভা ইলেকশন হয়, সেখানে বা 14তম লোকসভা ইলেকশনে বিহারের ভাগলপুর কনস্টিটিউয়েন্সি থেকে ইলেক্টেড হয়েছিলেন। এছাড়া ইনি বিহারের ফিনান্স মিনিস্টার হিসেবে 2005 থেকে 13 এবং 17 থেকে 20 এই পর্যন্ত অ্যাজ এ ফিনান্স মিনিস্টার দায়িত্ব সামলেছেন। এছাড়া ডেপুটি সিএম অফ বিহার ইনি ছিলেন প্রায় 11 বছর। ওকে, প্রথমবার ইনি ছিলেন হচ্ছে 2005 থেকে 13, তারপর 2017 থেকে 20। কেন নিউজে এসছেন, সম্প্রতি মারা গেছেন তাই নিউজে এসছেন। পরীক্ষায় আমাকে প্রশ্ন দেবে সুশীল কুমার মোদী যিনি সম্প্রতি মারা গেছেন, ইনি ভারতবর্ষের কোন রাজ্যের ফরমার ডেপুটি সিএম ছিলেন, তখন আনসার হচ্ছে বিহার। চলে আসো মহড়া। মহড়ার মধ্যে আমরা দেখব কিনা এক্সারসাইজ তারকাশ। এবারেরটা কততম এডিশন, 7ম। কাদের মধ্যে হলো, ইন্ডিয়া ইউএস এর মধ্যে হলো। এটা একটা বলতে পারো কাউন্টার টেরোরিজম এক্সারসাইজ বা মহড়া, যার নাম হচ্ছে তারকাশ। এটা ইন্ডিয়ার ন্যাশনাল সিকিউরিটি গার্ড এবং ইউএস এর স্পেশাল অপারেশন ফোর্সের মধ্যে এটা অনুষ্ঠিত হয়। কবে না 22শে এপ্রিল থেকে 15ই মে। এটা অনুষ্ঠিত হয় কোথায়, ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে। এই 3 সপ্তাহ ব্যাপী এই মহড়াটা অনুষ্ঠিত হয়েছিল। আর এটা 2023-এ তুমি যদি বলো, 2023-এ এটা হয়েছিল কোথায়, তামিলনাড়ুর চেন্নাইতে মহড়াটা হয়েছিল। 24টা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে। চলে আসো নেক্সট, এক্সারসাইজ সাইবার সুরক্ষা 2024 কি বলেছে দেখো, যেখানে বলছে মে 22, 2024-এ আমাদের চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ সিডিএস জেনারেল অনিল চৌহানের উপস্থিতিতে এক্সারসাইজ সাইবার সুরক্ষা 2024 এটা অনুষ্ঠিত হয়, যেখানে কি না ইন্ডিয়ার সাইবার ডিফেন্স ক্যাপাবিলিটিটা এটা বলতে পারো পরখ করে নেওয়া হয়।
দিস এক্সারসাইজ হ্যাজ বিন কন্ডাক্টেড বাই, কারা করেছিল না ডিফেন্স সাইবার এজেন্সি। এটা হয় 20 থেকে 24শে মে 2024। কোথায় হয়েছে না নিউ দিল্লিতে হয়েছে। উদ্দেশ্য কি? টু ডেভেলপ সাইবার ডিফেন্স ক্যাপাবিলিটি অফ অল সাইবার সিকিউরিটি অর্গানাইজেশন অ্যান্ড প্রমোট কোঅপারেশন অ্যামং অল স্টেক হোল্ডার। তাহলে আরো বেশি করে যাতে সাইবার ডিফেন্স সিকিউরিটিকে কি না কেপেবল করা যায় তার উপর জোর দেওয়ার জন্যই এই মহড়াটা হয়েছে। মহড়াটা হয়েছে দিল্লিতে 20 থেকে 24শে মে পর্যন্ত এটা অনুষ্ঠিত হয়েছিল। আমাদের যে সিডিএস অর্থাৎ জেনারেল অলিন চৌহানের তত্ত্বাবধানে বলতে পারো এই মহড়াটা অনুষ্ঠিত হয়। চলে আসো নেক্সট মিসলেনিয়াস। মিসলেনিয়াসের মধ্যে প্রথম খবরটা আমরা কি দেখব না ম্যাজাগন ডক শিপ বিল্ডার, যেটা কিনা উদযাপন করলো তাদের 250তম প্রতিষ্ঠা বছর। কারা উদযাপন করলো? ম্যাজাগন। তো এই সম্পর্কে একটুখানি মনে রাখবো, ম্যাজাগন ডকটা কোথায় আছে? মুম্বাই। ওকে, এটা প্রথম দিকে একটা ড্রাই ডক, ছোট ড্রাই ডক হিসেবে আত্মপ্রকাশ করে 1774-এ। পরবর্তীকালে এটা ইনকর্পোরেট হয়, মানে চালু হয় 1934-এ। তারপর এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টেক ওভার করে 1960-তে এবং পরবর্তীকালে এটা মিনিরত্ন স্ট্যাটাস পায় হচ্ছে 2006-এ। ওকে, সেই ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড সম্প্রতি তাদের 250 বছরের ফাউন্ডেশন ডে উদযাপন করলো মুম্বাই, মহারাষ্ট্রে। আমাকে 4টে বন্দরের নাম দিয়ে বলবে এর মধ্যে কোন বন্দরটা সম্প্রতি তার 250 বছর প্রতিষ্ঠা উদযাপন করলো। আনসার হচ্ছে ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড। কোথায় আছে এটা? মুম্বাইতে রয়েছে। চলে আসো নেক্সট। পৃথিবীর প্রথম 6G ডিভাইস, যেটা কিনা 5G থেকে 20 টাইম ফাস্টার হবে, এটা লঞ্চ করলো কারা? কোন দেশ? জাপান। মাথায় রাখবে ইন্টারনেট টেকনোলজিকে আরো বেশি করে অ্যাডভান্স করার জন্যে এই পৃথিবীর প্রথম বলতে পারো হাই স্পিড 6G প্রোটোটাইপ ডিভাইস লঞ্চ করলো কারা? না জাপান। তার মানে এখন আমাদের ভারতবর্ষে যদি আমরা দেখি 5G ঠিকঠাক হয়ে ওঠেনি, জাপান অলরেডি কিন্তু 6G লঞ্চ করে দিল, যেটা আবার 5G থেকে 20 টাইম বেটার স্পিডে কিন্তু পরিষেবা দিয়ে থাকে। আমরাও ওয়েট করে থাকবো যে ইন্ডিয়াতে এটা কবে চালু হচ্ছে। চলে আসো নেক্সট। কি বলেছে? দ্য ফার্স্ট রেলওয়ে সিস্টেম অন মুন, চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম। এটা কারা করতে চলেছে? এটা করতে চলেছে হচ্ছে নাসা। নাসা প্ল্যান টু ব্লিড কি না তৈরি করবে না ফ্লোট। ফ্লোট কথাটার মানে কি না ফ্লেক্সিবল লেভিটেশন অন এ ট্র্যাক, সংক্ষেপে যাকে বলছে ফ্লোট। তাহলে আমাকে পরীক্ষায় প্রশ্ন করবে যে কোন স্পেস সংস্থা যারা কিনা চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম লঞ্চ করতে চলেছে, 4টে সংস্থার নাম দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে আনসার করতে হবে কি না নাসা। এটা উদ্যোগ নিয়েছে যে তারাই প্রথম চাঁদে রেলওয়ে সিস্টেম ইনকর্পোরেট করবে। চলে এসো নেক্সট। ফোন পে কোলাবোরেট করলো কার সাথে? লঙ্কা পে এর সাথে। ওকে, কেন? ইউপিআই পেমেন্ট সার্ভিস শ্রীলঙ্কাতে প্রমোট করার জন্য সম্প্রতি ফোন পে, যেটা একটা বেঙ্গালুরু বেস একটা কোম্পানি, একটা ইন্ডিয়ান ডিজিটাল পেমেন্ট কোম্পানি, এরা পার্টনারশিপ করলো শ্রীলঙ্কার লঙ্কা পে, মানে সেখানকার বলতে পারো একটা পেমেন্ট ডিজিটাল পেমেন্ট কোম্পানি, যাতে আরো বেশি করে শ্রীলঙ্কাতে ভারতের এই ইউপিআই ট্রানজাকশনটা করা যেতে পারে। তাহলে মাথায় রাখবে, আমাকে পরীক্ষায় প্রশ্ন করবে ফোন পে সম্প্রতি কোলাবোরেট করলো কোন সংস্থার সাথে, 4টে অপশন দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে আনসার করতে হবে লঙ্কা পে, যেটা একটা শ্রীলঙ্কান কোম্পানি, মার্চেন্ট নেটওয়ার্ক কোম্পানি। চলে আসুন নেক্সট। অরুণাচল প্রদেশে শিলা টানেল, এটাকে সম্প্রতি কিনা রেকগনিশন দেওয়া হলো কি না ইন্ডিয়াস হাইয়েস্ট টানেল। কারা রেকগনিশন দিল? ইন্টারন্যাশনাল বুক অফ অনার। তাহলে আমরা জানি শিলা টানেলটা কোথায় আছে। আমার প্রশ্ন যদি এরকম দেয় আনসার হবে অরুণাচল প্রদেশ। সম্প্রতি এটাকেই ভারতের হাইয়েস্ট টানেলের তকমা দিল কারা? ইন্টারন্যাশনাল বুক অফ অনার, যেটা রয়েছে ইংল্যান্ড বা ইউকেতে। শুধু তাই নয়, মনে রাখতে হবে শিলা টানেল হচ্ছে পৃথিবীর লংগেস্ট by-lane tunnel constructed the road connecting Tezpur, Assam to Tawang in the West Khemang district of Arunachal Pradesh। তাহলে আসামের সঙ্গে অরুণাচল প্রদেশকে কানেক্ট করছে এই বাইলেন টানেল, পৃথিবীর সবথেকে লংগেস্ট বাইলেন টানেল, যার নাম হচ্ছে শিলা টানেল, যেটা রয়েছে কোথায়? অরুণাচল প্রদেশে। কেন খবর এসছে না এটাই বলতে পারো সম্প্রতি, এটাকেই বলতে পারো সম্প্রতি ইন্টারন্যাশনাল বুক অফ অনারের তরফ থেকে ইন্ডিয়ার হাইয়েস্ট টানেলের তকমা দেওয়া হয়েছে। চলে আসুন নেক্সট। এই প্রথমবার ইউনাইটেড নেশন ঘোষণা করলো একটা ডেট, ওয়ার্ল্ড ফুটবল ডে। কবে? 25 মে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নতুন ডেটের রেসপেক্টে মনে রাখবে, আমাকে পরীক্ষায় প্রশ্ন করতেই পারে ওয়ার্ল্ড ফুটবল ডে 2024
কোন তারিখটাকে ডেসিগনেটেড করলো ইউনাইটেড নেশন? আনসার হবে কি? আনসার হবে 25শে মে। এই তারিখটাকেই বলতে পারো ইউনাইটেড নেশনের তরফ থেকে ডেসিগনেটেড করা হলো অ্যাজ আ ওয়ার্ল্ড ফুটবল ডে হিসেবে। চলে আসুন নেক্সট। এই প্রথমবার ইউনাইটেড নেশন আন্তর্জাতিক একটা দিবস ঘোষণা করলো, কি না? মাখর 2024। কোন তারিখটা? না 24শে মে। মাখরটা কি? এটা একটা বলতে পারো ওয়াইল্ড গোট বা ছাগল, যেটা আবার তুমি যদি দেখো পাকিস্তানের ন্যাশনাল অ্যানিমাল। 1972-তে পাকিস্তান এই প্রাণীটাকে তাদের ন্যাশনাল অ্যানিমাল ঘোষণা করেছে। মাখরকে বলা হয় ইট ইজ দ্য লার্জেস্ট ওয়াইল্ড গোট স্পিসিস ইন দ্য ওয়ার্ল্ড উইথ বোর্ড হুভস অ্যান্ড স্পাইরাল হর্ন। তাহলে এটা কি না একটা ওয়াইল্ড গোট স্পিসিস বলতে পারো, যার নাম হচ্ছে মাখর। তো তাদের উদ্দেশ্যেই একটা দিন সম্প্রতি ইউনাইটেড নেশন ঘোষণা করলো, এবং তারিখটা কত? তারিখটা মনে রাখবে 24শে মে। তাহলে ব্যাক টু ব্যাক তোমরা দুটো নতুন ডেট কিন্তু এখান থেকে পেলে, একটা ওয়ার্ল্ড ফুটবল ডে আর একটা হচ্ছে মাখর ডে। ফুটবল ডে বললেই হচ্ছে 25, আর মাখর ডে বললে হচ্ছে 24শে মে। চলে আসো নেক্সট। কি বলেছে না ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 99 মেম্বার হিসেবে যে দেশটা অফিসিয়ালি যোগদান করলো, দেশটার নাম স্পেন। আর মনে রাখতে হবে 2024-এর মার্চে 98 মেম্বার কান্ট্রি হিসেবে আইএসএ তে যোগদান করলো যে দেশটার নাম হচ্ছে পানামা। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, যেটা কিনা ভারত ও ফ্রান্সের উদ্যোগে 2015-তে প্রতিষ্ঠা হয়েছিল, যার হেডকোয়ার্টারটা কোথায়? না আমাদের হরিয়ানার গুরুগ্রামে যার হেডকোয়ার্টার। তো সেখানেই বলতে পারো 99th মেম্বার কান্ট্রি হিসেবে যোগদান করলো যে দেশটার নাম হচ্ছে স্পেন। আর এবছরেরই মার্চ মাসে বলতে পারো 98 মেম্বার কান্ট্রি হিসেবে যোগদান করেছে যে দেশটার নাম হচ্ছে কি না পানামা। চলে আসো নেক্সট পরেরটা, ব্লু অরিজিন। এখান থেকে দেখো 19 মে 2024 নিউ শেপার্ড রকেট সিস্টেম এটা তৈরি করেছে, বিল্ট বাই ব্লু অরিজিন। এটা কার কোম্পানি? না কোম্পানিটা হচ্ছে জেফ বেজোসের কোম্পানি, যিনি হচ্ছেন অ্যামাজনের ফাউন্ডার। কেন নিউজে এসছে? আন্ডার দ্য স্পেস ট্যুরিজম মিশন, যার নাম হচ্ছে নিউ শেপার্ড 25। এই স্পেস ট্যুরিজম মিশনের আন্ডারে 6জন ক্রিউ মেম্বারকে, যার মধ্যে একজন আবার ভারতীয়, এই 6জন ক্রিউ মেম্বারকে কি না ইউনাইটেড স্টেটসের ওয়েস্ট টেক্সাস থেকে বলতে পারো লঞ্চিং সাইট থেকে লঞ্চ করা হচ্ছে। ওকে, তাহলে এই 6জনের মধ্যে যে ভারতীয় রয়েছেন তার নাম কি? নাম হচ্ছে গোপী থোটাকুরা। ইনার পরিচয় কি? ইনি একজন কমার্শিয়াল জেট পাইলট এবং একজন এন্টারপ্রেনার ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে, এবং ইনি হচ্ছেন একমাত্র ভারতীয় যে কিনা এই হিউম্যান স্পেস ফ্লাইটে রয়েছেন। তাই এটা খবরে এসছে যে ব্লু অরিজিন NS-25 মিশন লিফটেড অফ উইথ 6 ক্রিউ মেম্বার ইনক্লুডিং 1 ইন্ডিয়ান। তাহলে 6জন ক্রিউ মেম্বারের মধ্যে একজন ভারতীয়কে নিয়ে উড়ে গেল কি না ব্লু অরিজিন NS-25 মিশন। নেক্সট ওয়ান, পরেরটা যদি আমরা দেখি তাহলে আপাতত আর কিছু নেই, মে মাস আমাদের এখানেই কমপ্লিট। তো ওভারঅল কেমন লাগলো মে মাস, টোটাল ইনফরমেশনটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আমরা চেষ্টা করব, ওয়ান্স এগেন আই অ্যাপোলজি কি আমার একটু দিতে দেরি হয়ে গেছে, তার জন্যই এই মাসে হয়তো তোমরা একটু দেরিতে পাচ্ছ। আমি চেষ্টা করব আগামী মাসে যাতে আরো তাড়াতাড়ি তোমাদের কাছে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে আসা যায়। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, কারণ তোমাদের কমেন্টই আমাদের কাছে ইন্সপিরেশন। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।